ম্যাথও করবো কিছু, পড়াশোনা করবো কিছু। তো ফার্স্ট অফ অল পরিবেশ রসায়নের একদম শুরুর যে টপিকটা আছে ভাইয়া, সেটা হচ্ছে, হ্যাঁ সবার মেসেজ আসতেছে কিন্তু অনেক অনেক মেসেজ তো ভাইয়া, তো সবারটা ধরো একটু পড়াটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমার জন্য। হ্যাঁ, অর্গানিক কেমিস্ট্রি একদমই হার্ড না ভাই, আমরা বলবো, কথা বলবো ইনশাল্লাহ। চলো শুরু করি আমরা। হ্যাঁ হ্যাঁ, নোট খাতা নিতে পারো, নোট করে ফেলবো আমরা আজকে। ফার্স্ট অফ অল বলছে দেখো গ্যাস, গ্যাস আসলে জিনিসটা কি, একদম বাচ্চা গেল টপিক। গ্যাস হচ্ছে, দেখো কি লিখছে, গ্যাস হলো পদার্থের এমন এক অবস্থা যার নির্দিষ্ট ভর আছে, শুধু ভর আছে, হ্যাঁ, তবে নির্দিষ্ট কোনো আয়তন বা আকৃতি নেই, মানে যে পাত্রে রাখবা সেটার আয়তন বা আকৃতি দখল করে ফেলবে আর কি, এই জিনিসটাই বলে। গ্যাসের একদম সহজ কথা তুমি দেখলাম। এখন এই গ্যাসের সংজ্ঞা থেকে তোমাদের কিন্তু একটা ছোট্ট টপিক জানতে হবে, সেটা কি, এই সংজ্ঞাটা বোঝার জন্য গ্যাসের যে বৈশিষ্ট্যগুলা, এই বৈশিষ্ট্যগুলোকে নিয়ন্ত্রণ করে মূলত চারটি বিষয়। গ্যাসের বৈশিষ্ট্যগুলোকে নিয়ন্ত্রণ করে মূলত চারটি বিষয়। এই জিনিসটাই হচ্ছে আমার পুরো চ্যাপ্টার, এই জিনিসটাই আমার পুরো চ্যাপ্টার। আমরা এই চ্যাপ্টারে আদর্শ গ্যাসের ব্যাপার স্যাপার পড়বো, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি পুরাটা পড়বো, আমরা এখানে কনভার্সন পড়বো, আমরা এখানে বাস্তব গ্যাসের জিনিসপত্র পড়বো, আমরা এখানে এসিড ক্ষারের বিষয়াদি পড়বো, যেটা ফার্স্ট পেপারে চ্যাপ্টার 4 এ ছিল। এই যে পিভি ইকুয়াল টু এনআরটি যেটা পড়বো সেটা এখানেও আছে, ফিজিক্সের ফার্স্ট পেপারে অধ্যায় 10-এও আছে, সেকেন্ড পেপারে অধ্যায় 1-এও আছে, এবং লাস্টের দিকে আমরা হচ্ছে পানির বিশুদ্ধতার মানদণ্ড যেগুলা, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো এই চ্যাপ্টারটা পড়লে কিন্তু আমাদের একদম অনেকগুলা ব্যাপার স্যাপার কিন্তু কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, ওকে। সো এটা দেখো, এখন এখানে কি আছে দেখো, গ্যাসের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে কয়জন ভাইয়া, চারজন। কি কি, আয়তন ভি, চাপ পি, তাপমাত্রা টি, এবং মোট পদার্থের পরিমাণ বা মোল সংখ্যা এন। আচ্ছা, তাহলে কি কি আছে ভাইয়া, আদর্শ গ্যাসের নিয়ামক চারটি, কি কি, পি, ভি, টি এবং এন, এই চারটা। আচ্ছা ভাইয়া, তোমরা ভাইয়া ম্যাথের ফার্স্ট পেপারের চ্যাপ্টার 3 যেটা সরল রেখা বা গ্রাফ, এই সম্পর্কে কি কিছুটা আইডিয়া আছে তোমাদের, সরল রেখা বা গ্রাফে, বলো তো? এটা শেষ করে অর্গানিক ধরবো আমরা ইনশাল্লাহ ভাইয়া। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া, সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট লিখতেছো, থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভাইয়া। অবশ্যই সোমেন রাখবো ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, ওকে, একটু একটু মনে আছে না ভাইয়া, একটু একটু মনে থাকলে হবে ইনশাল্লাহ। আসো দেখি, তোমাদের হয়তো মনে আছে ভাইয়া, ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স একটা গ্রাফ আছে, অথবা ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এরকম একটা গ্রাফ আছে, তাই না? আচ্ছা ভাইয়া, এই যে যখন একটা গ্রাফ তুমি আঁকবা বা একটা সূত্র যখন তুমি লিখবা, তখন ভাইয়া দুইটা চলক বা ভেরিয়েবল নিয়ে কাজ করতে হয়। কয়টা, দুইটা চলক বা ভেরিয়েবল নিয়ে কাজ করতে হয়। দেখো ভাইয়া, এখানে দেখতে পাচ্ছ এক্সটাকে আমরা বলি ভাইয়া স্বাধীন চলক, এক্সটাকে আমরা বলি হচ্ছে স্বাধীন চলক, মানে যেটাকে আমরা বলি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, হ্যাঁ, স্বাধীন চলক। আর ওয়াইটাকে বলি আসলে পরাধীন চলক। পরাধীন মানে কি বলতো ভাইয়া, ও হচ্ছে এক্স এর উপর নির্ভর করে, তাই না? পরাধীন চলক মানে ও হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ও হচ্ছে এক্স এর উপর নির্ভর করে। তাহলে যে কোনো সূত্রের জন্য ভাই আমাদের দুইটা চলক দরকার বা ভেরিয়েবল দরকার। তোমার কাছে ভেরিয়েবল আছে চারটা, তার মানে ভাই আমি যখন কোনো সূত্র বানাবো, এই চারটার মধ্যে যে কোনো দুইটাকে দিয়ে বাকি দুইটাকে তাহলে কি ধরতে হবে বলো তো? দুইটাকে আমি ধরো কি করলাম, সূত্র বানাইলাম, বাকি দুইটাকে কি ধরতে হবে বলো সবাই, বাকি দুইটাকে কি ধরতে হবে? আচ্ছা, স্থান পরিবর্তন করে, হ্যাঁ, তারিফ বা সবাই যে কথাটা বলছো খুব সুন্দর। এক্স আর ওয়াই যদি স্থান পরিবর্তন করে তখন এদের এই যে এই ব্যাপারটাও চেঞ্জ হয়ে যাবে, স্বাধীন পরাধীন ব্যাপারটা চলে আসবে। মূলত হয়েছে কি, এক্স এর ভ্যালু 0 বসাও, ওয়াই এর ভ্যালু মূলত এক্স এর উপরই ডিপেন্ড করবে, কথাটা হচ্ছে এরকম আর কি। এই জন্য তুমি ঘুরাই দিলে আবার ওদেরটাও ঘুরে যাবে, এরকম আর কি। আচ্ছা হ্যাঁ, তুমি যদি পি আর ভি এর মধ্যে সূত্র প্রতিস্থাপন করো তাহলে তাপমাত্রার মোল সংখ্যা হয়ে যাবে ধ্রুবক বা কনস্ট্যান্ট। তুমি যদি পি আর টি এর মধ্যে সম্পর্ক স্থাপন করো বা সূত্র স্থাপন করো তখন ভি আর এনটা হয়ে যাবে ধ্রুবক। তুমি যদি ভি আর টি এর মধ্যে সূত্র স্থাপন করো তখন দেখবা পি আর এন হয়ে যাবে ধ্রুবক। আবার তুমি যদি ভি আর এন এর মধ্যে সম্পর্ক স্থাপন করো বা সূত্র স্থাপন করো তখন পি আর টি হয়ে যাবে ধ্রুবক। এভাবেই চারটা আদর্শ গ্যাসের সূত্র আলোচনা করা হয়। এগুলো আজকের পড়া না, এগুলো আমাদের নেক্সট দিনে পড়া। তারপর হচ্ছে ভাইয়া একটা আইডিয়া দিলাম, যে কোনো গ্যাসের জন্য তাদের বৈশিষ্ট্যগুলা নিয়ন্ত্রণ করে চারটা জিনিস, পি প্রেসার, ভি ভলিউম বা আয়তন, টি টেম্পারেচার বা তাপমাত্রা, আর এন হচ্ছে মোল সংখ্যা। এই চারজন, এই চারজনের মধ্যে যে কোনো দুইজনকে দিয়ে একটা সূত্র বানিয়ে বাকি দুইটাকে আমরা ধ্রুবক ধরে নিই। এটা হচ্ছে নর্মাল কয়েকটা কথাবার্তা, আমরা জাস্ট একটু ইনিশিয়াল আলাপ করলাম এগুলো আসলে কি। হ্যাঁ, আচ্ছা, তো এটা আমরা দেখলাম, এগুলো আমরা মোটামুটি জানি।
এবার চলো আস্তে আস্তে সামনে আসি। দেখো একটা প্রশ্ন আসে, বায়ুমণ্ডলে এত চাপ থাকা সত্ত্বেও কেন আমরা তা অনুভব করি না? এটার অ্যান্সারটা আমাকে টিচার ইনবক্সে দাও। আমাদের আশেপাশে বায়ুমণ্ডলে কিন্তু অনেক চাপ, ঠিক আছে? এত চাপ থাকার পরেও কিন্তু আমরা সেই চাপটা অনুভব করি না। অ্যান্সারটা কিভাবে বলো তো? কেন অনুভব করি না? কি কারণে? আচ্ছা, মাশাআল্লাহ, ভেরি গুড। চমৎকার, নেট ফোর জিরো। আচ্ছা, মানে আমাদের চারপাশ থেকে যে চাপ আমাদের ভিতরে দিচ্ছে, আমাদের ভিতর থেকে সেই সমান পরিমাণ চাপ বাইরের দিকে দিয়ে দিচ্ছে। এজন্য কি হচ্ছে ভাইয়া বলতো, নিট চাপের পরিমাণ জিরো। এজন্য আমরা এটা কোনো অনুভব করি না। চমৎকার ভাইয়া, এগুলা খতে দিতে পারে, তাই না? এরকম টাইপের কোশ্চেন খতে দিতে পারে। সো এটা একটু দেখে নিলাম আমরা। সো এটা আমাদের ডান। আচ্ছা, এরপর কিছু প্রশ্ন আসছে। এগুলা প্রশ্ন জানতে হলে আমাদের দরকার হচ্ছে কনভার্সন জানা। এই চ্যাপ্টারের সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে ভাইয়া, চ্যাপ্টারটা খুবই সহজ, কিন্তু চ্যাপ্টারে কনভার্সন পড়তে গেলে সবার একটু ঝামেলা হয়। তো সবাই যেহেতু খাতা কলম নিয়ে রেডি আছি আমরা, এখন আমরা একটা একটা করে কনভার্সন গুলা পড়বো, ঠিক আছে? একটা একটা করে কনভার্সন পড়বো, নোট করাবো, তোমাদের দিয়ে ইনফো নিব, তারপর আবার শুরু করব, ঠিক আছে? সো চলো, ফার্স্ট অফ অল আমরা প্রেসারের কনভার্সন পড়বো। আমি একটু লিখে দিচ্ছি, কনভার্সন, ঠিক আছে? কনভার্সন পড়বো। ফার্স্টে প্রেসারের জন্য পড়বো। তোমাদেরকে ডিটেলসে সমস্ত কিছু আলাপ করে আমি দেখাবো, সমস্যার কোনো কারণ নাই ভাইয়া। হ্যাঁ, আমি জানি এগুলো হিজিবিজি লাগে, খুব সত্যি কথা, এগুলো হিজিবিজি লাগে। ঝামেলাটা হচ্ছে ভাইয়া, পরীক্ষায় শুধু এই চ্যাপ্টারে কনভার্সন পড়লে পুরা কেমিস্ট্রি সমস্ত কনভার্সন তোমার পড়া হয়ে যাবে। সো এই জন্য টেনশনের কোনো কারণ নাই। আচ্ছা। আচ্ছা, তোমাদের সবার খুব ভালো ভালো কমেন্ট দেখে আমার খুব ভালো লাগতেছে, বিশ্বাস করো, মনটা একদম ভালো হয়ে গেছে। হ্যাঁ, রোজার সময় সকালবেলা উঠে ক্লাস নেওয়াটা খুব কষ্ট, কিন্তু তোমাদের কমেন্ট গুলো দেখে খুব ভালো লাগতেছে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আসি, দেখো প্রেশার। ফার্স্ট অফ অল ধরো ওয়ান অ্যাটমসফেরিক প্রেশার। এই অ্যাটমসফেরিক প্রেশার দিয়ে যদি আমরা একটু হিসাব করি ভাইয়া, ওয়ান অ্যাটমসফেরিক প্রেশার মানে হচ্ছে 101,325 প্যাসকেল। আচ্ছা, তোমাদেরকে আরেকটা জিনিস বলি ভাইয়া, এই যে প্যাসকেল যেটা দেখতেছো, সেটাই মানে কিন্তু নিউটন পার মিটার স্কোয়ার। এই প্যাসকেলটাই আসলে নিউটন পার মিটার স্কোয়ার। এটাকে 1000 দিয়ে ভাগ করলে হয়ে যায় ভাইয়া 101.325 কিলো প্যাসকেল। এটাকেই লেখা হয় 1.01 বার। বারও হচ্ছে প্রেসারের একটা একক, কিন্তু তোমাদের সাথে একটা জিনিস বলে নিই, এই যে বার যে এককটা দেখতেছো, আমাদের প্যারালাল টেক্সট সহ আরো অনেক জায়গাতেই লেখা আছে যে 1 অ্যাটমসফিয়ার আর 1 বার সমান। ধরতেই পারো ভাইয়া, খুব কাছাকাছি ফেলো তো ধরতেই পারো, ভুল হবে না। কিন্তু ভাইয়া এখানে একদম অ্যাকুরেটটা লিখতেছি, একদম দশমিক লেভেলে অ্যাকুরেট। তুমি দেখো 1.01 মানে একই লেখা যায়, সমানই লেখা যায়, সমস্যা নেই। কিন্তু ভাইয়া এক্স্যাক্টলি অ্যাকুরেটটা তোমাদের লিখে দেবো যেন তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? এই এগুলা খাতায় উঠাবো, আমি একটু পরে টাইম দিব, আগে আমি নিজে লিখি, তারপর আমি অবশ্যই তোমাদেরকে 1 মিনিট করে টাইম দিব প্রত্যেকটা কনভার্সন ওঠানোর জন্য, টেনশনের কোনো কারণ নাই। হ্যাঁ, আচ্ছা, ওকে, এটা দেখলাম আমরা। তারপর এছাড়াও আছে 76 সেন্টিমিটার মার্কিউরিক প্রেসার, পারদ চাপ যেটাকে আমরা বলি। হ্যাঁ, আচ্ছা, ওই যে পি, প্রেসার ইজ ইকুয়াল টু, যে সূত্র মনে আছে, প্রেসার ইজ ইকুয়াল টু এইচ রো জি। জি হচ্ছে 9.8, উচ্চতা ধরো 76 সেন্টিমিটার, না তাহলে 0.76 মিটার, আর রো যেটা পারদের ঘনত্ব 13,600, এগুলো সব গুণ করলে প্রেসার আসে হচ্ছে এই যে 101,325 প্যাসকেল, এরকম ভাবেই আসে। আচ্ছা, 76 সেন্টিমিটার মার্কিউরিক প্রেসার বা 0.76 মিটার মার্কিউরিক প্রেসার, বা যেটাকে আমরা বলি হচ্ছে 760 মিলিমিটার মার্কিউরিক প্রেসার, আর এটাকেই বলা হয় ভাইয়া 760 টর। তাহলে এখানে কয়েকটা ইনফো চলে আসছে ভাইয়া, কি কি ইনফো? 1 মিলিমিটার মার্কিউরিক প্রেসার ইজ ইকুয়াল টু হচ্ছে 1 টর, আর 1 বার মানে হচ্ছে ভাইয়া ইজ ইকুয়াল টু 0.987 অ্যাটমসফেরিক প্রেসার, অথবা যেটাকে আমরা বলি 100 কিলো প্যাসকেল বা 1 লাখ প্যাসকেল আর কি, বুঝছো? 1 × 10⁵ প্যাসকেল, এইভাবে আমরা লিখতে পারি। এগুলো হচ্ছে মোটামুটি ইউনিট গুলা। সবাই একটু কষ্ট করে, সবাই একটু কষ্ট করে খাতায় একবার তুলে নাও, তোলা হলে টিচার ইনবক্সে একটা ডান লিখে দাও ভাইয়া, ঠিক আছে? একটু ডান লিখে দাও সবাই কুইকলি। হুম, হ্যাঁ, আমি আমি সব বলে দেবো সমান, অবশ্যই কোনো সমস্যা নেই ভাইয়া। হ্যাঁ, নাও সবাই একটু ডান লেখো, খাতা একটু লিখে ফেলো সবাই, দেখি কুইকলি, আমি একটু সরি, তোমরা একটু সবাই লেখো ভাইয়া। হ্যাঁ।
ওকে, সবাই লিখছো না মাশাআল্লাহ। ওকে, বার হচ্ছে ভাইয়া চাপের একটা একক, বুঝছো? বার হচ্ছে চাপের একটা একক। এটা কোথায় কাজে লাগবে একটু পরে বলতেছি ভাইয়া, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এই যে এটা দেখে নিলাম না, এগুলো সব কিসের কনভার্সন দেখলাম ভাইয়া? প্রেসারের কনভার্সন দেখলাম, ঠিক আছে? আচ্ছা, প্রেসারের কনভার্সনটা আমাদের এখানে শেষ। এখন আমরা ভলিউম বা আয়তনের কনভার্সনটা দেখবো, ঠিক আছে? সবাই লিখছো, থ্যাংক ইউ। গ্যাপ ফিল আপ কিভাবে করবা ভাইয়া? টরও একটা প্রেসারের একক ভাইয়া, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, 1.5x স্পিডে করতে করতে স্লো লাগে। আচ্ছা, এবার আচ্ছা ভলিউম দেখি বা আয়তনেরটা দেখি ভাইয়া। ভলিউমের ক্ষেত্রে আমাদের যা যা লাগে সেটা হচ্ছে দেখো, 1 মিলিলিটার যেটাকে আমরা বলি, 1 মিলিলিটার মানে হচ্ছে 1 সিসি। সিসিটাকে বলা হয় আসলে সেন্টিমিটার কিউব ভাইয়া, বুঝছো? তো এগুলো কিন্তু সেম জিনিস। আচ্ছা, 1 লিটার মানে হচ্ছে কিন্তু ভাইয়া 1 ডেসিমিটার কিউব। ঠিক আছে, লিটার আর ডেসিমিটার কিউব সেম জিনিস। ইজ ইকুয়াল টু হচ্ছে 10⁻³ মিলিলিটার is equal to 10⁻³ cc is equal to 10⁻³ সেন্টিমিটার কিউব। এন্ড ফাইনালি 1 মিটার কিউব মানে হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে 10⁻³ মানে হচ্ছে 10⁻³ ডিএম কিউব is equal to 10⁻⁶ ml is equal to 10⁻⁶ cc is equal to 10⁻⁶ সেন্টিমিটার কিউব। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা ভলিউমটাও লিখে ফেলবো না, সবাই একটু লিখে ফেলো তো। হ্যাঁ, 1 মিলিমিটার মার্কিউরিক প্রেসার মানে হচ্ছে 1 টর, মানে চাপের এককগুলোর মধ্যে ইন্টার কনভার্সন গুলো দেখতেছি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, এগুলো একটু লাগবে ভাইয়া। প্যারালাল টেক্সট ভাইয়া খুব দ্রুত আর 2 থেকে 3 দিনের মধ্যে তোমাদের কাছে চলে আসবে ভাইয়া, যারা কম্বোতে আসো। এবং একটু ব্রাঞ্চে যোগাযোগ করো ভাইয়া, এমনিতে এসএমএস দিবেই, তাও একটু ব্রাঞ্চে যোগাযোগ করো কষ্ট করে। হ্যাঁ, আচ্ছা, আর কেফ করছো জিসান? আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, হ্যাঁ করো করো ভাইয়া, কোনো সমস্যা নেই। এখন আরো ডিটেলসে শিখবো আমরা, সিঙ্গেল সিঙ্গেল ক্লাস তো, আরো ডিটেলসে শিখবো ইনশাল্লাহ। কখন কোথায় এগুলো ইউজ করবো ভাইয়া সব বলবো আনিকা, কোনো সমস্যা নেই ভাইয়া। হ্যাঁ, না টর্ক আর টর সেম না ভাইয়া, টর্ক তো অন্য জিনিস, টর অন্য জিনিস। টর্ক হলো F × R, তাই না? বলের সাথে রিলেটেড জিনিসপত্র, এইটা ওই জিনিস না, এটা একটা প্রেসারের একক ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, কিউবিক সেন্টিমিটার সিসি মানে অনাবিল, হ্যাঁ ভেরি গুড। এগুলো মুখস্থ করা লাগবে আসলে, মুখস্থ করো না, টাইম টু টাইম এগুলা হয়ে যাবে পড়া, টেনশন নিও না ভাইয়া। লেখা শেষ? বলো ভলিউমের গুলা। হ্যাঁ, ঘূর্ণিঝড়ের পার্ট আজকে ডিটেলসে পড়বো আমরা, আসতে পারে ভাইয়া, বলা যায় না। পিএসআই মানে হচ্ছে প্রেসার পার স্কোয়ার ইঞ্চ। হ্যাঁ, পিএসআই হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং ইউনিট ভাইয়া, বুঝছো? এই, আচ্ছা ফিনিশ না? ওকে ডান। তাহলে এটা আমরা দেখি। কনজারভেশন মানে তো সংরক্ষণ করা, আর কনভার্সন মানে একটা একটাতে পরিণত করা। হ্যাঁ, আচ্ছা এটা তো দেখলাম, এবার তাপমাত্রার একটা ব্যাপার দেখি ভাইয়া, চলো। হ্যাঁ, বার কোথায় লাগে? এসএটিপি তে ভাইয়া, দেখবো ইনশাল্লাহ একটু পরে দেখবো। আচ্ছা, তাহলে এই কনভার্সন গুলো আমরা দেখে নিলাম ভাইয়া। এখন আমরা কি দেখবো ভাইয়া, একটু সবাই খেয়াল করো। এখন দেখবো আমরা টেম্পারেচারের একটা ব্যাপার, সবাই একটু মনোযোগ দিও, এটা ইম্পর্টেন্ট। টেম্পারেচার হিসাব করে কিভাবে জানো? থিটা মাইনাস লোয়ার পয়েন্ট মাইনাস আপার পয়েন্ট মাইনাস লোয়ার পয়েন্ট। এখানে লোয়ার পয়েন্ট মানে এলপি মানে হচ্ছে লোয়ার পয়েন্ট, ইউপি মানে হচ্ছে আপার পয়েন্ট, মানে ফিক্সড পয়েন্ট এগুলা। এটা কি আমি তোমাদেরকে বুঝাই। হুম, আচ্ছা, যে কোনো স্কেলের জন্য এটা প্রযোজ্য। তোমরা কি ভাইয়া সেলসিয়াস স্কেল দেখছো নিজেরা? ওইটা লোয়ার আপার পয়েন্ট কত বলো তো ভাইয়া? খুললে ভালো হয় মাসুম ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ, 50% সিলেবাস এসেছে ফার্স্ট ইয়ারে। আচ্ছা, এগুলো নিয়ে আমি কথা বলবো ভাই, এগুলো আমি পিন করে রাখতেছি, ইনশাল্লাহ কথা বলবো। সেলসিয়াস স্কেলে কত কত? 0 to 100 নাকি? মাশাল্লাহ, আচ্ছা চমৎকার, 0 to 100। হুম, আচ্ছা, তাহলে চলো একটু লিখি সেলসিয়াসের জন্য। এই জন্য লিখতে হয় কি দেখো, এই থেটার জায়গায় আসবে সেলসিয়াস। হ্যাঁ, মাইনাস লোয়ার পয়েন্ট কত সেলসিয়াস? 0। আচ্ছা, আপার পয়েন্ট হচ্ছে 100 মাইনাস লোয়ার পয়েন্ট 0, শেষ। আচ্ছা, ইকুয়াল টু ক্যালভিন স্কেলের লোয়ার আর হায়ার পয়েন্ট কত বলো দেখি ভাইয়া কি একটু। ক্যালভিন স্কেলের লোয়ার আর আপার পয়েন্ট কত একটু বলো দেখি ভাইয়াকে। হুম,
273 আর 373, বুঝছো? কেলভিন স্কেলের লোয়ার পয়েন্ট হচ্ছে 273 আর আপার স্কেল হচ্ছে 373। আচ্ছা আচ্ছা, ফারেনহাইট স্কেলের লোয়ার আর আপার পয়েন্ট বলতে পারবে কেউ? ফারেনহাইট স্কেলের লোয়ার আর আপার পয়েন্ট? আচ্ছা, রাফসুন বলে ফেলছো। আচ্ছা, সবাই বলে ফেলছো, গুড। ফারেনহাইট স্কেলের লোয়ার আর আপার পয়েন্ট হচ্ছে 32 আর 212। এই যে এইভাবে যে কোনোটার ক্ষেত্রেই বানানো যায় যে থিটা মাইনাস লোয়ার পয়েন্ট ডিভাইড বাই আপার পয়েন্ট মাইনাস লোয়ার পয়েন্ট, এইভাবে এই জিনিসটা কনস্ট্রাক্ট করা যায়। এইভাবে এই জিনিসটা কনস্ট্রাক্ট করা যায়। আচ্ছা, তাহলে আমরা কি করব ভাইয়া? এই তিনটার মধ্যে যদি শর্টকাট খুঁজে চেষ্টা করি, হ্যাঁ, এই তিনটার মধ্যে যদি আমরা শর্টকাট করার চেষ্টা করি, লেটস সে যে এই তিনটার মধ্যে, হ্যাঁ, এই তিনটার মধ্যে যদি শর্টকাট করি সেই ক্ষেত্রে কত আসে দেখো, c/100 is equal to k minus 273 divided by 100 is equal to f minus 32 divided by 180। তো চলো একটু কাটাকাটি করি, হ্যাঁ। ধরো 20 দিয়ে কাটাকাটি করলে 5, এটাও আসে 5, এটা আসে 9। তাহলে আলটিমেটলি কি দাঁড়াইলো ভাইয়া? আলটিমেটলি দাঁড়াইছে c/5 is equals to k minus 273 divided by 5 is equal to f minus 32 divided by 9। এইভাবে চলে আসছে। এটা হচ্ছে সেলসিয়াস স্কেলের কনভার্সন। অনেকে একটু ভুল করে, আজকে একটা ম্যাথ আছে, খুবই চমৎকার ট্রিকি একটা ম্যাথ আছে, এই ফর্মুলাগুলো লাগবে। সো এটা সবাই একটু নোট করে ফেলো দেখি কুইকলি। হ্যাঁ, 273.15 বা 16 হওয়ার কথা, বাট ওই ফ্র্যাকশনটা আমরা ধরি না আর কি, হ্যাঁ, সমস্যা নেই, এসএসসি তে ছিল তাই না? লিখে ফেলো সবাই, লিখে ফেলো, এটা কাজে লাগবে আজকে। বলো। ডান। ইনশাল্লাহ সৌমেন। আচ্ছা, ডান, সবারই আলহামদুলিল্লাহ লেখা শেষ। হ্যাঁ, সবার মেসেজ দেখি, ইয়াসমিন, হ্যাঁ, ভ্যালু তো এগুলা এই জন্য আর কি, হ্যাঁ, মানে ওটা জিরোই লাস্ট, এই জন্য নেই। আচ্ছা দেখো, চলো এবার আমরা একটু সামনের দিকে যাই, ঠিক আছে? এগুলা মোটামুটি দেখলাম, টেম্পারেচার আমাদের হিসাব করা শেষ, আমাদের প্রেসার শেষ, আমাদের ভলিউম শেষ। এবার চলো আমরা ম্যাথ করি, দেখি আমরা ম্যাথ পারি কিনা। হুম, ভলিউমেরটা এই যে আবার রিক্যাপ করবো না, এদিকে কোনো সমস্যা নেই ভাই, যে ভলিউমের ব্যাপারটা আসছে। দেখো কি লিখছে, তুমি ব্যারোমিটারে বায়ুচাপ মাপার যে যন্ত্রটা আছে, পারদ স্তম্ভের উচ্চতা দেখলে 460 মিলিমিটার, তবে তখনকার বায়ুচাপ কত অ্যাটমসফিয়ার হবে? ঠিক আছে, তাহলে বলো এটা আমরা কিভাবে সলভ করব ভাইয়া? আজকে কুইজ নেই, আজকে প্রথম দিন তো, আজকে একটু রিল্যাক্স, হ্যাঁ, আজকে কুইজ নেই। বলো এটা আমরা কিভাবে সলভ করতে পারি? তাহলে দেখো, এটার যে চাপটা যদি অ্যাটমসফিয়ার এককে নাও, তাহলে সূত্র কি বলো? ওর যত চাপ দেওয়া আছে 460 মিলিমিটার মার্কিউরিক প্রেসার, আর 1 অ্যাটমসফিয়ারে কত মিলিমিটার মার্কিউরিক প্রেসার? 760। এই দুইটা ভাগ করলে আমাদের অ্যান্সার চলে আসা উচিত। তাহলে অ্যান্সার কত আসে? 0.605। সবাই আমার আগেই অ্যান্সার দিয়ে দিছো, ভেরি গুড। 0.605 অ্যাটমসফিয়ার বা অ্যাটমসফেরিক প্রেসার, এটা অ্যান্সার শেষ। আচ্ছা, এরপর আসি এ আর বি এর ক্ষেত্রে, হ্যাঁ, এ আর বি এর ক্ষেত্রে 370 টর চাপকে অ্যাটমসফিয়ার কিলোপ্যাসকেল নিউটন পার মিটার স্কয়ারে রূপান্তর করো, আর 110 সিসি কে ডেসিমিটার কিউব মিটার কিউব লিটারে রূপান্তর করো। নাও এই দুইটা হচ্ছে তোমরা এখন সলভ করো, সবাই এ করো এবং বি করো, টিচার ইনবক্সে অ্যান্সার গুলো লেখো, ভাইয়া দেখবো। ওকে, নাও সময় হচ্ছে 2 মিনিট, করে ফেলো কুইকলি।
আচ্ছা আচ্ছা, তাহলে শুরুটা একবার রিক্যাপ করে তারপর বাকি দুইটা দেখাই, ঠিক আছে? দেখো, অনেকের একটা কোয়েশ্চেন হইতে পারে যে এটা আমরা কিভাবে করলাম। দেখো, পারস্তম্ভের উচ্চতা কত, 460 মিলিমিটার দেওয়া আছে, আর অ্যাটমসফিরিক ইউনিটে পরিণত করতে হবে। আমরা কি জানি ভাই বলো তো? আমরা জানি 760 মিলিমিটার মার্কিউরিক যে প্রেসারটা, সেটা সমান হচ্ছে 1 অ্যাটমসফিয়ার বা 1 অ্যাটমসফেরিক প্রেসার। তাহলে 460টা কত হবে মিলিমিটার মার্কিউরিক প্রেসারটা? তাহলে কত হবে ভাইয়া? 460 ইন্টু 1/760। এইভাবেই আসছে 0.605 অ্যাটমসফেরিক প্রেসার। এবার বুঝছো এটা কিভাবে আসছে ভাইয়া? যাদের একটু কনফিউশন ছিল, ক্লিয়ার? এই ছিল দিয়েও করতে পারো পৃথা, কোনো সমস্যা নেই, মানে শুধু শুধু কনফিউশন বাড়বে, আর কিচ্ছু না, দরকার নেই, এমনি করলেই হবে। হ্যাঁ হ্যাঁ, মার্কিউরি দেওয়া আছে তো রাফি, ওই যে দেখো পারস্তম্ভ বলা আছে তো। হ্যাঁ আচ্ছা, না ফাহমিদা করে না আসলে। হ্যাঁ আচ্ছা, ডান ডান, সবাই বুঝতে পারছি। চলো ভাইয়া এ নাম্বারটা করি। 370 টর চাপকে অ্যাটমসফিয়ার। আচ্ছা দেখো, ফার্স্টে চাপকে যদি অ্যাটমসফিয়ার, এই যে প্রেসারকে যদি আমরা, আছে কত আমাদের দেওয়া আছে? 370 টর। আচ্ছা এবার একটু খেয়াল করো ভাইয়া, আমরা একটা কাজ করি, 370 টরকে 760 টর দিয়ে যদি ভাগ করি, তাহলেই তো অ্যাটমসফিয়ারিক প্রেসারে চলে আসার কথা নাকি? তাহলে কত আসে দেখো, 370/760 আসে হচ্ছে 0.487 অ্যাটমসফেরিক প্রেসার। ওকে, আচ্ছা অ্যাটমসফেরিক প্রেসারে এসে পড়ছে। এখন ধরো এই যে নিউটন পার মিটার স্কোয়ার মানে কিন্তু প্যাসকেল। চলো প্যাসকেলে নিয়ে যাই, সেটা কি করতে হবে? 0.487 কে 325 দিয়ে গুণ করতে হবে, তাহলেই হচ্ছে প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ার পেয়ে যাব আমি। সো আলটিমেটলি 0.487 ইন্টু 101,325 যদি করি, তাহলে আসে 49345.275 প্যাসকেল অর নিউটন পার মিটার স্কোয়ার ইউনিটে চলে আসলো। এবং এটাকে 1000 দিয়ে যদি ভাগ করি, তাহলে 49.35 কিলো প্যাসকেল অ্যান্সারে চলে আসবে। শেষ হয়ে গেল। ওকে, কিলো প্যাসকেল অ্যান্সারে চলে আসবে। এখন চলো আমরা বি নাম্বারটা করি। বি নাম্বারটা করি। বিতে কি বলছে? 110 সিসি কে ডেসিমিটার কিউব, তাহলে আয়তন দেওয়া আছে হচ্ছে 110 সিসি, মানে সেন্টিমিটার কিউব বা মিলিলিটার, তাই না? আচ্ছা, মিলিলিটারকে লিটারে নিতে হলে কি করতে হয়? 1000 দিয়ে ভাগ করতে হয়, তাহলেই পাবা লিটার। অর এটাই হচ্ছে ডিএম কিউব আসলে। হ্যাঁ, এটাই ডিএম কিউব। সো এটা কত আসে ভাইয়া? 0.11 লিটার, এটাকেই লেখা যাবে 0.11 ডিএম কিউব। আচ্ছা, আর ডিএম কিউব বা লিটারকে 1000 দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে মিটার কিউব, তাহলে 0.11 ডিভাইড বাই 1000, এটা করলে আসে মিটার কিউব। তার মানে অ্যান্সার আসবে 0.11 ইন্টু 10⁻³ মিটার কিউব, বা 1.1 ইন্টু 10⁻⁴ হইতে পারে। তাহলে বলো সবাই কি বুঝতেছো এখন? জাস্ট কনভার্সন, আর কিচ্ছু না, শুধু কনভার্সন। ওকে, বলো ক্লিয়ার ভাইয়া? বুঝতে পারছি, জাস্ট ধরে ধরে ঠান্ডা মাথায় একটু অ্যান্সারটা করবো, আর কোনো কাজ নেই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, সব হয়েছে না? মাশাআল্লাহ, ভেরি গুড। আচ্ছা, আর যারা এখনো একটু কনফিউজড আছো, যাদের মনে হচ্ছে ভাইয়া গোলায় যাচ্ছে, বা যাদের মনে হচ্ছে একটু কঠিন লাগতেছে, এটা সবার ভাইয়া, টেনশন নেওয়ার কোনো কারণ নাই ভাইয়া, প্রথম তো তাই। যেমন আমি তোমাদের বলি, 110 সিসি লেখা না ভাইয়া, এটা মানেই হচ্ছে 110 সেন্টিমিটার কিউব, এটা মানেই হচ্ছে 110 ml। মিলিলিটারকে 1000 দিয়ে ভাগ করলে লিটার পাওয়া যায়, 1000 দিয়ে ভাগ করে দিলাম লিটার। লিটার মানেই তো ডেসিমিটার কিউব, তাই না? কারণ আমরা কি জানি, 1 লিটার মানে হচ্ছে 1 ডিএম কিউব। তাহলে এই যে ডেসিমিটার কিউব পেয়ে গেছে। আবার ডেসিমিটার কিউব বা লিটারকে 1000 দিয়ে ভাগ করলেই তো মিটার কিউব আসে, যে মিটার কিউব চলে আসছে, এটাই। ওকে, আচ্ছা, আর টরের বিষয়টা কি ছিল? ওই যে মনে আছে, 1 টর মানে হচ্ছে 1 মিলিমিটার মার্কিউরিক প্রেসার। তাহলে আমরা কি জানি, 760 মিলিমিটার মার্কিউরিক প্রেসার যদি 1 অ্যাটমসফিয়ার প্রেসার হয়, তাহলে 760 টরও কি হবে? সেম জিনিস হবে, 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার, যেহেতু দুইটা সেম জিনিস। এবার কি ক্লিয়ার ভাইয়া? বলো। আচ্ছা, কুইজ না থাকলে মজা নাই। আচ্ছা, আজকে তো একটু ইজি লেকচার, এই জন্য কুইজ নেই, নেক্সট দিন থেকে বেশি বেশি কুইজ দেবো, যাও। হ্যাঁ আচ্ছা, কাইন্ড অফ জয়রিয়া। হ্যাঁ আচ্ছা, 370কে ডিরেক্ট কিলো প্যাসকেল হ্যাঁ নেওয়া যায় ভাইয়া, কিন্তু আমি তোমাদেরকে একটু 2-3টে স্টেপ বেশি দেখাইছি। কারণ কি, ভর্তি পরীক্ষা বলো বা এইচএসসি তে বলো, কি আমরা এই শর্টকাট করতে গিয়ে তাড়াহুড়া করতে গিয়ে ভুল করি ভাইয়া, আমরা যেন ভুল না করি, এজন্য এরকম ভাবে দেখানো। হ্যাঁ আব্দুর রহমান দেখা যায় ভাইয়া। হ্যাঁ, ও একটু সাইড দিব, হ্যাঁ সরি সরি সরি,
লিখছো? তুলছো ভাই সবাই? আশা করি অ্যান্সার গুলা ক্লিয়ার সবার ক্ষেত্রে নাকি? না প্রবলেম নাই ভাই, দশমিকের পর আলাদা আসলে সমস্যা নাই ভাই। হ্যাঁ আচ্ছা, এগুলা তুলছো তাই তো? আচ্ছা তাহলে একটা প্র্যাকটিস করতে দিই, কি বলো? একটা তাহলে প্র্যাকটিস করতে দিব, জাস্ট এ মিনিট। ধরো 460 মিলিমিটার না দিয়ে এটা দিলাম হচ্ছে 250 মিলিমিটার। এটা 370 না, এটা ধরো দিলাম 150। এটা ধরলাম দিলে হচ্ছে 200 সেন্টিমিটার কিউব। নাও এই কোশ্চেনের অ্যান্সার গুলো সবাই লেখো, সময় পাবা 3 মিনিট। নাও। হ্যাঁ ইনশাল্লাহ সোয়াদ ভাইয়া, হ্যাঁ লিখে ফেলো সবাই, দেখি এটা পারো কিনা। হ্যাঁ ওকে নাহিদুল, সমস্যা নেই, যে এখানে চলে আসবে আর কি। হ্যাঁ নাও করে ফেলো সবাই, এটা করে ফেলো। লেখার জন্য আজকে টাইম দিতেছি কেন, এটা জাস্ট প্র্যাকটিসের জন্য। এরপর লেকচার গুলো ধরো লেখার টাইমও পাবা না, কারণ কি বড় বড়। তো এটা একটু ধৈর্য ধরে লিখে ফেলো, দেখবো ভালো লাগবে ইনশাল্লাহ। হ্যাঁ নাও সবাই করে ফেলো, করে ফেলো কুইকলি। ওকে সো চলো আমরা এখন তাহলে একটু কনভার্ট করে ফেলি ভাইয়া, দেখি তোমাদের মনে আছে কিনা। ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার 250 মিলিমিটার চাপ যেটা, তাহলে দেখো চাপ এখন কত দেওয়া আছে ভাইয়া, 250 মিলিমিটার। এই যে পারস্তম্ভের উচ্চতা মানে মার্কিউরিক প্রেসার। আচ্ছা এটাকে আমাদের কি করতে হবে এখন, 250-কে যদি 760 দিয়ে ভাগ করি, মিলিমিটারে যেহেতু আছে, তাহলে অ্যাটমসফেরিক প্রেসারে চলে আসবে। তাহলে দেখি তো কত আসে, 250/760, তাহলে আসা হচ্ছে 0.329 অ্যাটমসফেরিক প্রেসার। এই তো চলে আসছে, তাহলে প্রথম অ্যান্সার ডান। আচ্ছা না না মুগ্ধ, নোট করতে তো অবশ্যই টাইম দিব, মানে ভাইয়া বলতেছি এই লেকচারটা খুবই ইম্পর্টেন্ট, এটা নোট করতেই হবে। কিন্তু পরের লেকচার গুলাতে গ্রাফ টাফ থাকবে, সবকিছু থাকবে, ওইটাতে তুমি নোট না করে বুঝলে আরো ভালো হবে, এই আর কি, আর কিচ্ছু না। কিন্তু নোট করা অলওয়েজ গুরুত্বপূর্ণ, কারণ নোট করলে তোমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ এই আচ্ছা ওকে। হ্যাঁ সোমেন বলবো ওগুলা নিয়ে একটু লাস্টের দিকে বলবো না। হ্যাঁ আচ্ছা তাহলে প্রথমে অ্যান্সার ডান। এরপর এটার অ্যান্সারটা দেখি চলো। ফার্স্টে এ কি বলছে ভাইয়া, 150 টর। আচ্ছা দেখো প্রেসার দেওয়া আছে হচ্ছে 150 টর। তাহলে এটা আমরা কিভাবে এখন সলভ করব, ফার্স্টে অ্যাটমসফেরিক প্রেসারে নিয়ে যাই চলো, তাহলে 150/760। তাহলে অ্যাটমসফেরিক প্রেসারটা কত আসলো, আসে হচ্ছে 0.197 অ্যাটমসফেরিক প্রেসার। আচ্ছা এখন 0.197-কে 101325 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাসকেল ইউনিটে চলে আসবে। তাহলে 0.197 × 101325 যদি মাল্টিপ্লাই করি, তাহলে আসে 19961.025 নিউটন পার মিটার স্কোয়ার। এখন কিলো প্যাসকেল করলে 1000 দিয়ে ডিভাইড হবে, তাহলে 19.961 কিলো প্যাসকেল। এটা হবে আমাদের অ্যান্সার। ওকে এইটুক পর্যন্ত কি মিলছে ভাইয়া? এইটুক পর্যন্ত হ্যাঁ, সরাসরি টর থেকে কিলো প্যাসকেলে যাওয়া যাবে ভাইয়া, সমস্যা নাই তো। এই যে টরকে তুমি 760 দিয়ে ডিভাইড করে এই যে 101.325 দিয়ে মাল্টিপ্লাই করবা, তাহলেই হয়ে যাবে, সমস্যা নাই। হ্যাঁ আচ্ছা মিলছে। এবার চলো বি নাম্বারটা সলভ করি। বি নাম্বারে কি বলছে ভাইয়া,
ভলিউম দেওয়া আছে হচ্ছে 200 সেন্টিমিটার কিউব। 200 সেন্টিমিটার কিউবকে দেখো 1000 দিয়ে যদি ডিভাইড করে, এটা তো আসলে 200 ml, বুঝছো? তাহলে 1000 দিয়ে ডিভাইড করলে লিটার আসবে, তার মানে 0.2 লিটার, মানে হচ্ছে 0.2 ডেসিমিটার কিউব, কারণ 1 লিটার আর 1 ডেসিমিটার কিউব সেম। তার মানে 0.2 কে যদি 1000 দিয়ে ডিভাইড করি তাহলে আসবে হচ্ছে মিটার কিউব। সো এটাকে লেখা যাবে 2 ইন্টু 10⁻⁻⁴ মিটার কিউব, অথবা তুমি যেটা লেখো 0.2 ইন্টু 10⁻⁻³ মিটার কিউব। বলো ভাইয়া, অ্যান্সার কি মিলে গেছে এখন? সবাই সবাই একটু রেসপন্স করে, হ্যাঁ, সবগুলো মিলছে ইনশাল্লাহ? আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, যাক, ভেরি গুড মুগ্ধ ভাইয়া, থ্যাংক ইউ। সো ডান হয়ে গেল আমাদের, আলহামদুলিল্লাহ। তাহলে দেখো এই যে কনভার্সন গুলো আমরা শিখে গেলাম। ওকে, সো এখন আমাদের কনভার্সন হচ্ছে টেম্পারেচারের। হ্যাঁ, এখন আমাদের কনভার্সন হচ্ছে কিসের ভাইয়া? টেম্পারেচারের, তাই না? টেম্পারেচারের। তো মানে সূত্রটা আগে একটু এই পাশে লিখে দিই। কি ছিল মনে আছে? থিটা মাইনাস লোয়ার পয়েন্ট বাই আপার পয়েন্ট মাইনাস লোয়ার পয়েন্ট ইজ ইকুয়াল টু সেলসিয়াস মাইনাস 0, আর এখানে হচ্ছে 100 মাইনাস 0, তারপর কেলভিন মাইনাস 273 ডিভাইড বাই 373 মাইনাস 273, আর এখানে আসবে হচ্ছে ফারেনহাইট মাইনাস 32, ফারেনহাইট মাইনাস 32 ডিভাইড বাই 212 মাইনাস 32। সো এখান থেকে ফাইনালি আমাদের ফর্মুলেশন গুলো ঠিক মতো চলে আসবে। তাহলে দেখো এখানে বলছে মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট, সেলসিয়াস ও ক্যালভিন স্কেলে রূপান্তর করো, মানে ফারেনহাইট থেকে সেলসিয়াস, ফারেনহাইট থেকে ক্যালভিনে রূপান্তর করবা, খুবই সহজ। ওকে, ডেসিমিটার কিউব আর লিটার একই জিনিস ভাইয়া, 1 ডেসিমিটার কিউব মানেই 1 লিটার। সো অ্যান্সার সেম আসবে। হ্যাঁ, আচ্ছা, হালকা ডিফারেন্স হবে, সমস্যা নাই সুপ্রিতা, অসুবিধা নেই ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, ওকে, এই সমীকরণটা ভাই শুরুতে দেখাইছিলাম আরমান। হ্যাঁ, যে নিয়ম হচ্ছে থিটা হচ্ছে যে কোনো একটা স্কেলের যে কোনো সময়ের টেম্পারেচার, ওইটা থেকে তোমার কি করে লোয়ার পয়েন্টটা বিয়োগ করতে হয়, আর নিচে হচ্ছে আপার পয়েন্ট মাইনাস কি করতে হয়, লোয়ার পয়েন্ট। এটা একটা জ্যামিতিক হিসাবের মতো আর কি, অনেকটা, বুঝছো? জ্যামিতিক হিসাবের মতো। যেমন ধরো তোমার কাছে এরকম দুইটা স্কেল আছে, আমি একটু দেখাই যে হোক। এটা হচ্ছে আপার পয়েন্ট, এটা হচ্ছে লোয়ার পয়েন্ট, এটা হচ্ছে থিটার পয়েন্ট। হ্যাঁ, ধরো এটা হচ্ছে সেলসিয়াস স্কেল, এটা হলো ক্যালভিন স্কেল। সেলসিয়াস স্কেল শুরু হয় 0 দিয়ে, শেষ হয় 100 দিয়ে। হ্যাঁ, আচ্ছা, এটা ধরো সেলসিয়াসের ডিগ্রি, এটা হচ্ছে ক্যালভিনের ডিগ্রি। হ্যাঁ, আর ক্যালভিন শুরু হয় হচ্ছে 273 থেকে 373। এখন জ্যামিতিক আমরা কি জানি বলতো? এই রেশিও বাই এই রেশিও। দেখো এই যে এই রেশিও মানে কি, এটার বিয়োগফল, দেখো c মাইনাস 0 বাই এই রেশিও 100 মাইনাস 0 ইজ ইকুয়াল টু কি বলা যায়, এই রেশিও বাই এই রেশিও, একই লেভেলে আছে যেহেতু। তাহলে দেখো k মাইনাস 273 বাই 373 মাইনাস 273। এখন বুঝছো ফর্মুলেশনটা কিভাবে হয়েছে? সবাই একটু টিচার বক্সে জানাই দাও তো আগে কুইকলি, ফর্মুলাটা কিভাবে আসে, জ্যামিতিক ব্যাপার স্যাপার আর কি। হ্যাঁ, বুঝে গেছি না? ও, তোমরা অ্যান্সার দিয়ে দিছো, মাশাআল্লাহ, গুড। আরমান মনে হয় কোশ্চেন করছিল, বুঝছো ভাইয়া এটা কিভাবে আসছে? আচ্ছা, হ্যাঁ, ওইটার কথাই বলছি সাদিয়া, ডেসিমিটার কিউব আর যেটা আছে লিটার একই জিনিস। হ্যাঁ, আচ্ছা, ওকে, চমৎকার। তাহলে এটার অ্যান্সার গুলো আমরা বুঝে গেছি ইনশাল্লাহ। সো চলো বাকিগুলো একটু অ্যান্সার করি। কি বলছে? ফারেনহাইট f মাইনাস 32 বাই ওই যে কত 212 মাইনাস 32 ইজ ইকুয়াল টু সেলসিয়াসে নেই c মাইনাস 0 আর 100 মাইনাস 0। তাহলে দেখো ফারেনহাইটের ভ্যালু কত, 98.4 মাইনাস 32 ডিভাইডেড বাই 212 থেকে 32 বাদ দিলে 180 হয়। হ্যাঁ, আর ইজ ইকুয়াল টু c বাই 100। তাহলে সেলসিয়াস স্কেলে মানটা কত আসে, চলো বাইর করি তো আমরা। 98.4 মাইনাস 32 বাই 180 ইন্টু 100। ওকে, এটা আসে হচ্ছে 36.89 ডিগ্রি সেলসিয়াস। আর দেখো ভাইয়া, সেলসিয়াস যেহেতু পাইছো, ক্যালভিন তো তোমরা জানো, সেলসিয়াসের সাথে 273 যোগ করলে ক্যালভিন পাওয়া যায়। সো দেখো 36.89 এর সাথে জাস্ট 273 যোগ করে ফেলো, তাহলেই তো হয়ে যাচ্ছে। 36.89 প্লাস 273 অ্যাড করলে আসে 309.89 ক্যালভিন। এই তো চলে আসছে অ্যান্সার। হ্যাঁ, আশা করি প্রথমটা সবার মিলে যাওয়ার কথা ইনশাল্লাহ। হ্যাঁ, প্রথমটা সবার মিলে যাওয়ার কথা ইনশাল্লাহ। হ্যাঁ, না না প্রাপ্তি, এরকম কিছু না, সবাই কম বেশি পারে ভাইয়া, টেনশনের কোনো কারণ নেই। হ্যাঁ, থ্যাংক ইউ আসরা ভাইয়া, এটা বুঝে গেছি না? হুম,
ফারেনহাইট স্কেলে ডিফারেন্স 180 কেন? এই যে দেখাই, দাঁড়াও এটা একটু বাড়াই। এটা ধরো ফারেনহাইট স্কেল, এই যে এটা ধরো ফারেনহাইট স্কেল এফ। ফারেনহাইট স্কেল শুরু হয়, এই যে ফারেনহাইট স্কেল শুরু হয় হচ্ছে 32 থেকে, শেষ হয় 212-তে। তাহলে ডিফারেন্স হচ্ছে 180, বুঝছো? এটাই, আর কিছু না। হুম। কিলো প্যাসকেল হচ্ছে প্যাসকেলে নিয়ে 1000 দিয়ে ভাগ করবা, শেষ কাজ। হ্যাঁ, প্যাসকেলে নিয়ে 1000 দিয়ে ভাগ করবা। আচ্ছা চলো সেকেন্ড ম্যাথটা আমরা করি। সেকেন্ড ম্যাথে কি বলছে দেখো, তাপমাত্রা কোন স্কেলে নিম্ন স্থিরাঙ্ক 4 ডিগ্রি সেলসিয়াস, মানে লোয়ার পয়েন্ট, ঊর্ধ্ব স্থিরাঙ্ক মানে আপার পয়েন্ট দেওয়া আছে। ওই স্কেল দ্বারা কোনো গ্যাসের তাপমাত্রা পরিমাপ করে পাওয়া গেল 40 ডিগ্রি মানে থেটা। কেলভিন স্কেলে গ্যাসটির তাপমাত্রা কত? আচ্ছা সূত্র কি, থেটা মাইনাস লোয়ার পয়েন্ট বাই আপার পয়েন্ট মাইনাস লোয়ার পয়েন্ট ইজ ইকুয়াল টু সেলসিয়াস, ক্যালভিনে বলছে, তাহলে ক্যালভিন মাইনাস 273 বাই আপার পয়েন্ট মাইনাস লোয়ার পয়েন্ট। কাজ তো শেষ। তাহলে দেখো থেটার মান কত দাও 40, লোয়ার পয়েন্ট কত 4, আপার পয়েন্ট কত 98, লোয়ার পয়েন্ট কত 4, ইজ ইকুয়াল টু ক্যালভিন কত দেওয়া আছে ভাইয়া? ক্যালভিন তো বের করতে হবে, -273 ডিভাইড বাই 373 -273 মানে 100। তাহলে চলো ক্যালভিনের ভ্যালু কত আসে বলো দেখি ভাইয়া একটু, দেখি আমি একটু ট্রাই করি। তাহলে আসে হচ্ছে 36/94 ইন্টু 100 প্লাস 273, তাহলে অ্যান্সার আসে হচ্ছে 311.298 কেলভিন, এরকমই আসা উচিত। হ্যাঁ, 311.3ও বলা যায়। হ্যাঁ হ্যাঁ হয়ে যায়, সমস্যা নেই মুনতাজির। এটা হচ্ছে ওই যে শর্ট সিলেবাসের বাইরে যেগুলো ছিল ওগুলো আর কি রাফিও, সমস্যা নেই। এখন তো তোমাদের ফুলই সবগুলোই তোমাদের থাকবে। প্রেশারটা ইয়াসমিন তুমি হচ্ছে প্যাসকেলে আগে নিবা, যে কোনো একটা প্রেশারকে। ধরো অ্যাটমসফিয়ার ইউনিটে আছে, ওটাকে 101 325 দিয়ে গুণ করবা, তাহলে প্যাসকেল, প্যাসকেলকে 1000 দিয়ে ভাগ করলেই কিলো প্যাসকেল। আর প্যাসকেল মানেই নিউটন পার মিটার স্কোয়ার। হ্যাঁ, এইটা না ডিগ্রি ক্যালভিন লেখে না ভাইয়া, শুধু ক্যালভিন। হ্যাঁ, যাবে ভাইয়া, কিন্তু এটা হচ্ছে ওদের মধ্যে তুলনা করলে। হ্যাঁ, আপ লোয়ার পয়েন্ট না দিলে তো করতে পারবে না ভাইয়া, নাহলে তো ঝামেলা হবে, তাই না? আচ্ছা এটা না হয় তোমরা করলা, এখন এটা একটা করতে দিব আমি, ঠিক আছে? এখন এটা একটা করতে দিব। ধরো ডেটাগুলো একটু চেঞ্জ হবে। এটা হচ্ছে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা, ধরো এটাই থাকুক সেলসিয়াস কেলভিন। আচ্ছা এটা দরকার নেই, এটা করার দরকার নেই, তুমি এটা করো। তাপমাত্রা দাঁড়াও, এটা একটু মুছে দিই আমি। ওকে, সো এইটার মধ্যে একটু চেঞ্জ করি, ঠিক আছে? কোন স্কেলে নিম্ন স্থিরাঙ্ক ধরো হচ্ছে 2 ডিগ্রি, ঊর্ধ্ব স্থিরাঙ্ক ধরো 105 ডিগ্রি, আর টেম্পারেচার পাইছো ধরো 38 ডিগ্রি। এটা একটু বের করো তো সবাই, কেলভিন স্কেল এবং এন্ড সেলসিয়াস স্কেল। সেলসিয়াসে কত, দুইটাই তোমরা বের করো তো সবাই, টিচার ইনবক্সে করো তো, বলো তো ভাইয়া কি আছে। হুম, করে ফেলো সবাই, দেখবে ইনশাল্লাহ পারবা সবাই। হ্যাঁ, সো চলো দেখি তোমরা কিভাবে সলভ করছো।
দেখি ভাইয়া করতে পারবো কিনা। তাহলে ফার্স্ট অফ অল আমরা কি লিখবো, যে থিটা মাইনাস লোয়ার পয়েন্ট বাই আপার পয়েন্ট মাইনাস লোয়ার পয়েন্ট ইজ ইকুয়াল টু কত আসে আমাদের, লেটস সে কার কথা বলছে, ক্যালভিন আর সেলসিয়াস বলছে, তাহলে ক্যালভিন কে মাইনাস 273, তারপর হচ্ছে কে মাইনাস 273, 373 মাইনাস 273, আর সেলসিয়াসের ক্ষেত্রে হচ্ছে সি মাইনাস 0, 100 মাইনাস 0। ওকে, তো চলো ফার্স্টে এই দুইটা নিয়ে কাজ করি। দেখো থিটার ভ্যালু কত দেওয়া আছে 38, লোয়ার পয়েন্ট দেওয়া আছে 2, আচ্ছা আপার পয়েন্ট দেওয়া আছে হচ্ছে 105, লোয়ার পয়েন্ট দেওয়া আছে 2। ওকে, ইজ ইকুয়াল টু কে মাইনাস 273 ডিভাইড বাই 100, আর এটা হচ্ছে সি বাই 100। ওকে, চলো বের করে ফেলি। আগে ক্যালভিনটা বের করি, ক্যালভিনটা বের করে ফেলি। ক্যালভিনটা কত আসে ভাইয়া, 36 মাইনাস ডিভাইড বাই 103 ইন্টু 100 প্লাস 273। ওকে, 307.95 ক্যালভিন। সেলসিয়াসে আসে হচ্ছে 34.95 ডিগ্রি সেলসিয়াস। মিলেছে ভাইয়া, বলো তো সবার সাথে মিলেছে ডিগ্রি সেলসিয়াস আর ক্যালভিনের সাথে? ডান না, মিলেছে, 100% কারেক্ট। আচ্ছা, ভেরি গুড। সো একটা কাজ করব, একটা মিনিট। ওকে, এইখানে এটা যেহেতু তোমাদের হয়েছে 296 আর হচ্ছে 50, হ্যাঁ ওকে, এই জিনিসটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? এটা পিডিএফ এ রেখে দিব, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এটা হচ্ছে নেক্সট দিন ভাইয়াকে দেখাইও, ঠিক আছে? হোমওয়ার্ক হিসেবে রাখলাম, এটা হচ্ছে নেক্সট দিন ভাইয়াকে দেখাইও, তাইলেই হবে। ওকে, সো এটা আমরা দেখলাম, এটা খুবই সহজ ছিল আমাদের জন্য, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আশা করি এখন একটু কনফিডেন্স বাড়ছে তোমাদের সবারই, তাই না? আচ্ছা, নিম্নটা হচ্ছে যেটা ছোট ভ্যালু থাকবে সেটা, হ্যাঁ, আর যে কোনো সময় টেম্পারেচার হচ্ছে থেটা আর কি, হ্যাঁ। আচ্ছা, নাকি ভাইয়া অনেক মেসেজ আসতেছে, তো তোমার কোশ্চেনটা আমি দেখিনি ভাইয়া, হ্যাঁ আমি একটু পরে জিজ্ঞেস করবো না, হ্যাঁ। আচ্ছা, তাহলে এইবার আসছে দেখো এসটিপি, এসিটিপি, এনটিপি, এগুলোর নাম কি আগে শুনছো ভাইয়া তোমরা, বলো তো? হোমওয়ার্ক গ্রুপে আপলোড করতে পারো, তারপর এইচএসসিএন অ্যাডমিশন উদ্ভাসন মাস ওই গ্রুপে আপলোড করতে পারো, কোনো সমস্যা নাই, হ্যাঁ। আচ্ছা, ভেরি গুড, এটা শুনেছো তো। চলো এখন আমরা কয়েকটা জিনিসপত্র দেখবো প্রুফের খাতিরে, যে জিনিসগুলো আমরা আসলে বুঝি কিনা, হ্যাঁ। আসো, সবাই একটু ধৈর্য ধরে দেখতে হবে, কয়েকটা জিনিস বুঝতে হবে। আমরা আর টার অনেক কিছুর ব্যাপার স্যাপার দেখবো। যেমন ফার্স্ট অফ অল আগে একটা জিনিস শিখে ফেলি। ধরো পিভি ইজ ইকুয়ালস টু এন আর টি, এই সূত্রটা সম্পর্কে সবাই তো কিছুটা পরিচিত, তাই না? এই চ্যাপ্টারে আমরা একটা প্রমাণ পড়বো, সেটা পরের হিসাব, কিন্তু আপাতত তো জিনিসটা পরিচিত নাই, তাই না? মানে আমরা এতটুকু তো জানি, তাই না? আচ্ছা, এটা আমরা কম বেশি সবাই পরিচিত। আচ্ছা, তাহলে এটা আমাদের সবার পরিচিত। ওকে, সো এই এখন হচ্ছে এই জিনিসটা নিয়ে কয়েকটা কথা বলবো, এটা নিয়ে অনেক কনফিউশন আছে। যেমন আর যেটা মোলার গ্যাস ধ্রুবক, এটা তো একটা কনস্ট্যান্ট, হ্যাঁ কনস্ট্যান্ট, এটা হচ্ছে যে কোনো অবস্থাতে কনস্ট্যান্টই থাকবে। এইটার যে ভ্যালুগুলা সেটা আমরা এখন বের করার চেষ্টা করব, পিভি বাই এনটি। কিসের জন্য? ধরো এন এর ভ্যালু হচ্ছে 1 মোল, এটার জন্য বের করার চেষ্টা করব। আর এসটিপির ব্যাপারে চেষ্টা করব, হ্যাঁ। এসটিপি তে ধরো, এসটিপি মানে কি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। এখানে প্রেসার হচ্ছে ভাইয়া 1 অ্যাটমসফেরিক প্রেসারও বলতে পারো, অথবা এসআই এককে বললে 101325 প্যাসকেলে বলতে পারো, হ্যাঁ এই। আর আয়তনের কথা যদি বলো, এসটিপিতে আয়তন মোলার আয়তন, মানে 1 মোলার আয়তন হচ্ছে 22.4 লিটার। এগুলো আমরা আরেকটা ব্যাক ক্যালকুলেশন করে প্রুফ দেখাবো। অথবা 22.4 ইন্টু 10⁻³ মিটার কিউব, এটাও একটা একক। আর সাথে তাপমাত্রা হচ্ছে এসটিপিতে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। এই কয়েকটা ইনফো দিয়ে আমরা আর এর মানটা বের করব, ঠিক আছে? দেখো, আর এর দুই ধরনের মান পাবা তুমি। দেখো, আর এর দুই ধরনের মান পাবা। যদি এসআই মান পাইতে চাও, এসআই মান তখনই পাবা যখন প্রেসারের একক তুমি রাখবা হচ্ছে
প্রেসারের একক তুমি রাখবা প্যাসকেল অথবা নিউটন পার মিটার স্কোয়ারে, আর আয়তনের একক রাখবো হচ্ছে মিটার কিউবে। আমি দেখাবো, তো চলো দেখি। আর ইকুয়াল টু কি পিভি বাই এনটি। দেখো প্রেসারের একক কি এসআই এককে রাখবো, তাহলে 101325 ইন্টু আয়তনের একক কি মিটার কিউবে রাখবো, তাহলে কত 22.4 ইন্টু 10⁻³ মিটার কিউব। মোল সংখ্যা 1 ধরছি, টেম্পারেচার হচ্ছে 273 কেলভিন। একটু হিসাব করে বলো তো কত আসে ভাইয়া, হিসাব করে বলো তো। ইউনিভার্সাল মানে সার্বজনীন গ্যাস ধ্রুবক, মানে সব সময় প্রযোজ্য এক মলের জন্য। হ্যাঁ, এসটিপি একটু পরে বোঝাবো, ওগুলো একটু পরে বোঝাবো, আগে আরটা একটু বুঝাই নি। হ্যাঁ হ্যাঁ, ফিজিক্সের সাথে অনেকটা রিলেটেড সৌমেন। হ্যাঁ আচ্ছা, রাফি বুঝাই দিব, এসটিপি এসএটিপি এনটিপি সব বুঝাই দিব ভাইয়া, দরকার নেই, ছোট একটা ফ্র্যাকশন তো এই জন্য রাজ। হ্যাঁ হ্যাঁ হবে, সমস্যা নেই। আচ্ছা অ্যান্সার আসে একদম ডিরেক্টলি 8.314 8.314 জুল পার মোল পার কেলভিন। 8.314 জুল পার মোল পার কেলভিন, এটা চলে আসে একদম সরাসরি। আচ্ছা এটা গেল একটা উত্তর। ওকে, এটা গেল একটা উত্তর। সিজিএসও যাব, সব যাব ভাইয়া। আরেকটা হচ্ছে আর, যদি তুমি ধরো লিটার অ্যাটমসফিয়ার এককে যাও, হোয়াট ইজ লিটার অ্যাটমসফিয়ার একক, যখন তুমি প্রেসারের একক হবে হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসার, আর আয়তন হবে লিটারে অথবা ডেসিমিটার কিউবে, তখন তুমি এই এককটা ইউজ করবা। আসো দেখাই, পিভি বাই এনটি মানে কি চাপের একক হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসার কত 1, আয়তন কত লিটারে 22.4, হ্যাঁ, আর টেম্পারেচার কত 273, যে 1 ইন্টু 273, এটা হিসাব করে দেখো কত আসে, দেখবা 0.0821 আসবে। লিটার অ্যাটমসফিয়ার এককটা হচ্ছে পার মোল পার কেলভিন। আমি আরো অনেকগুলো একক দেখাবো, আগে বলো এই দুইটা তোমাদের কনফিউশনটা ক্লিয়ার হয়েছে কিনা, কখন 8.314 ব্যবহার করবা আর কখন 0.0821টা ব্যবহার করবা, বলো। হ্যাঁ আফিফ আসতেছে ভাইয়া, অনেক মেসেজ একসাথে আসতেছে তো এই, এটা হচ্ছে এসটিপি বলো এসিটিপি বলো এনটিপি বলো সব জন্যই ক্লিয়ার। হ্যাঁ ইসফা কোনটা বুঝে নাই ভাইয়া একটু বলো তো কষ্ট করে। এই যে দেখো এখানে সব লেখা আছে ভাইয়া, দেখো একটু মিলাও কষ্ট করে, তাহলেই বুঝে যাবা। এই যে দেখো আমাদের আমাদের দেখো আমরা যখন বলতেছি এসআই একক, এসআই একক কখন, যখন তুমি এসআই একক কখন ইউজ করবা, যখন তুমি চাপকে প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ারে নিবা। এই যে দেখো প্যাসকেলে কত 101/325, আর আয়তনকে দেখো মিটার কিউবে নিবা, আয়তনকে মিটার কিউবে নিবা, বাকিগুলা কিন্তু সেমই 8.314 আসছে। আর লিটার অ্যাটমসফিয়ার এককে যদি আমরা বলি, দেখো চাপটা আসবে অ্যাটমসফিয়ার এককে, এই যে 1, এই জন্য 1 আসছে, আর আয়তনটা আসবে লিটার এককে, এই যে আয়তনটা দেখো কিসে আসছে, লিটার এককে আসছে। সো এটাই কিন্তু আমরা লিখছি। তাহলে কখন কোনটা হবে এখন বুঝছি, ইউজ কোনটা কখন করব সেটা পরে বলতেছি। হ্যাঁ আচ্ছা ওকে, আচ্ছা ডান। হুম, একক কিভাবে আসছে, এই যে দেখো এটা তো লিটার, এটা অ্যাটমসফিয়ার, এটা মোল, এটা কেলভিন, তাহলে এই দুইটা কি ইনভার্স হয়ে যাবে, তাহলে লিটার, এই যে লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, শেষ হয়ে গেল, ইজি। আর এটার একক হচ্ছে দেখো, এই যে এটার যে এককটা এটাকে বলা হয় নিউটন পার মিটার স্কোয়ার, আর এটার একক মিটার কিউব, তাহলে এই দুইটা গুণ করলে থাকে কি নিউটন মিটার, নিউটন মিটার মানে জুল, তাহলে জুল পার মোল পার কেলভিন, এই যে জুল পার মোল পার কেলভিন, এইভাবে চলে আসছে। ওকে আচ্ছা ওকে, বাঁধন রাজদীপ আশা করি বুঝছো। হ্যাঁ নিউটন মিটার না, শুধু নিউটন মিটার মানে জুল। হ্যাঁ আচ্ছা হ্যাঁ এক্স্যাক্টলি মাহফুজ, গুড, এগুলা লাগবে, এটা সব সময় লাগবে। হ্যাঁ হ্যাঁ ইস্তেক দেখতে পাই ভাই, এই যে এখন দেখলাম মাত্র, অনেকগুলো মেসেজ তো। আচ্ছা হ্যাঁ ক্যালভিনে টেম্পারেচার, ওই যে ফিজিক্সের শিশিরাঙ্ক ছাড়া বাকি সব জায়গায় টেম্পারেচার ক্যালভিনেই নিবা। হ্যাঁ আচ্ছা তাহলে এটা তো দেখলাই কয়েকটা। আচ্ছা আগে বলো এই দুইটা ক্লিয়ার কিনা, তারপর আর এর আরো 4টা একক আছে, ওগুলো আমরা সবই দেখবো। বলো এই দুইটা ক্লিয়ার। হ্যাঁ নিউটন মিটারও লেখা যাবে, সমস্যা নাই। হুম আচ্ছা ক্লিয়ার, কোনটা কখন ইউজ করবো আস্তে আস্তে আমরা দেখবো ভাইয়া, সমস্যা নাই। ওকে সো ডান। ওকে সো চলো সামনের দিকে যাই। কেবল জয়েন করছো, সমস্যা নেই ভাইয়া, ওই যে আমাদের আবার একটা ফিচার আছে, তুমি ভিডিও একদম পেছন থেকে 2x স্পিডে দেখে আবার একটু পর্যন্ত চলে আসতে পারবে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আর কখন কোনটা ইউজ করবা সেটা সব সময় ক্লিয়ার হয়ে যাবে। দেখো তোমাদেরকে আরেকবার বলি, হ্যাঁ একটু মনোযোগ দিতে হবে। হ্যাঁ দেখো এখানে যখন এসআই একক বলবো,
তখন চাপটা কোন এককে নিতে হবে, প্যাসকেল অথবা নিউটন পার মিটার স্কয়ার, যে কোনো একটা একক নিতে হবে। দেখো প্যাসকেল এককে চাপের মান কত আসছে, 101/325। দেখো 101/325 বসাইছি। আয়তনের এককটা কি হইতে হবে, মিটার কিউব। তাহলে এই আয়তন এখানে মিটার কিউবের মানটা বসাইতে হবে। এই দেখো মিটার কিউবের মানটা বসাইতে হবে। ডান। আচ্ছা, লিটার অ্যাটমসফিয়ার হইলে এই চাপটা অ্যাটমসফিয়ারে বসবে, এজন্য 1। আয়তনটা লিটারে বসবে, এজন্য শুধু 22.4। এজন্য ভ্যালুর মধ্যে এরকম চেঞ্জ। উপরে হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার, এখানে পার মোল পার কেলভিন, এই যে লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। আর এখানে দেখো কি আছে, এটার একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার, আর এটার একক হচ্ছে মিটার কিউব। গুণ করলে আসে হচ্ছে নিউটন মিটার। নিউটন মিটার মানেই জুল। তাহলে উপরে থাকলো জুল, নিচে হচ্ছে পার মোল পার কেলভিন, এই যে জুল পার মোল পার কেলভিন। ওকে, আচ্ছা, আশা করি এখন শেষ। চলো এবার একটু সামনের দিকে যাই, যে আর এর আরো অন্যান্য এককগুলা কি কি। তাহলে আর এর দুইটা একক তো আমরা দেখলাম, একটা একক লিখি আগে। আর ও আচ্ছা সরি, একটা একক আমরা লিখলাম, ধরো আর আছে আমার কাছে। লিটার অ্যাটমসফিয়ার এককটা আগে একটু লিখি। ধরো কত, 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, এই যে আমরা লিখলাম। আর এসআই এককে কোনটা লিখলাম ভাইয়া, এসআই এককে লিখলাম 8.314 জুল পার মোল পার কেলভিন। আচ্ছা, এসআই একক যেহেতু আছে, সিজিএসও তো আছে নাকি ভাইয়া, তাই না? থ্যাংক ইউ সো মাচ রুদ্র ভাইয়া, থ্যাংক ইউ। 0.021 ইউজ করতে পারো ভাইয়া, সমস্যা নাই। হ্যাঁ, লিটারের পরিবর্তে হ্যাঁ ডিএম কিউব লেখা যায় ভাইয়া, কোনো সমস্যা নাই। সিজিএস লাগবে না, তার মানে কি সিজিএসও তো আছে নাকি, সিজিএসও আছে। আচ্ছা, চলো আমরা সিজিএসটা পড়ি। কিভাবে পড়বো দেখো, মনে রাখবা 1 জুল মানে হচ্ছে 10⁻⁷ আর্গ, এটাও একটা একক, ইজ ইকুয়াল টু 10⁻⁷ ডাইন সেন্টিমিটার। এগুলা সিজিএস একক আর কি, বুঝছো, মানে শক্তির সিজিএস একক। তাহলে দেখো আর এর সিজিএস মানগুলা যদি আমরা লিখি ভাইয়া, তাহলে এটা কি হবে দেখো, 8.314 তো থাকবেই, জুলের জায়গায় এখন 10⁻⁷ গুণ হয়ে যাবে আর্গ পার মোল পার কেলভিন, অথবা 8.314 ইন্টু 10⁻⁷ ডাইন সেন্টিমিটার পার মোল পার কেলভিন। তাহলে এখান থেকে কি শিখলা ভাইয়া, যে 1 আর্গ মানেই কিন্তু আসলে 1 ডাইন সেন্টিমিটার। 1 আর্গ মানে 1 ডাইন সেন্টিমিটার, সিজিএস একক পেয়ে গেছো। আচ্ছা, আরেকটা একক আছে ভাইয়া, আরেকটা একক কি জানো, আরেকটা একক হচ্ছে ক্যালোরি একক। ভাইয়া জুল আর ক্যালোরির রূপান্তর জানো, বলো তো একটু। ডাইনো একটা একক, আর্গো একটা একক, হ্যাঁ সিজিএস একক। আচ্ছা, একটু ভাইয়াকে বলো ক্যালোরি ইউনিট আর জুলের মধ্যে রূপান্তর কি, বলো দেখি একটু ভাইয়াকে, ক্যালোরি আর জুলের রূপান্তর। ক্যালোরি আর জুলের রূপান্তর, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই তো ভেরি গুড, তোমরা তো জানো 1 ক্যালোরি মানে হচ্ছে 4.2 জুল বা 4.18 জুল। হ্যাঁ, তাহলে এই যে এই জুলের যে মানটা আছে না ভাই, একে 4.2 দিয়ে ভাগ করো, দেখবা আসবে হচ্ছে 1.98। তাহলে আসবে ক্যালোরি পার মোল পার কেলভিন। শেষ, 1.98 মানে 4.2 দিয়ে ভাগ করবো আর কি, খালি আর কোনো কাজ নেই। তাহলে 1.98 ক্যালোরি পার মোল পার কেলভিন। শেষ। এখন পরীক্ষায় এমসিকিউতে যে কোনোটাই দিতে পারে, কিন্তু মূলত তোমার এই দুইটাই লাগে, প্রথম দুইটাই পরীক্ষায় লাগে। হ্যাঁ, এটাই হচ্ছে ঘটনা, আর কিচ্ছু না। তাহলে কোনটা থেকে কিভাবে কনভার্ট করবো ভাইয়া কিন্তু সমস্ত জিনিস লিখে দিছি। বললাম না আজকের ক্লাস ম্যাক্সিমাম হচ্ছে শুধুমাত্র কনভার্সনের। হ্যাঁ, শুধুমাত্র কনভার্সনের। ডান, ডান। আচ্ছা, ফুট পাউন্ড সেকেন্ড দরকার নাই আর, হ্যাঁ ফুট পাউন্ড সেকেন্ডের দরকার নেই। আচ্ছা, আরেকটা একক আছে ভাইয়া, এটা তো পার মোলে নিছো, মানে প্রতি মোলে, তাহলে প্রতি অণুতেও তো হিসাব হবে। এটাকে বলা হয় ভাইয়া বোল্টজম্যান ধ্রুবক, আমরা সামনেও পড়বো। R/N এ অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করতে হয়, এটাকে বলা হয় ভাইয়া বোল্টজম্যান ধ্রুবক। বোল্টজম্যান ধ্রুবক। চলো দেখি বোল্টজম্যান ধ্রুবকের মানটা বের করি। বোল্টজম্যান ধ্রুবকের এসআই একক বের করি, কিভাবে বের করবো বলো। 8.314 কে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করব। তাহলে এককটা কি আসবে, জুল জুলের মতোই থাকবে, মোলের জায়গায় হবে মলিকিউল, কারণ এখন অণু দিয়ে ভাগ হবে, পার কেলভিন। বলো তো মান কত আসে, ক্যালকুলেটর বলো সবাই কুইকলি। 1.38 নাকি, 1.38 ইন্টু 10⁻⁻23 জুল পার মলিকিউল, মানে প্রতিটা অণুর রেসপেক্টে
পার কেলভিন। এন্ড ফাইনালি লিটার অ্যাটমসফিয়ার এককে কত আসে ভাই একটু বলো দেখি। 0.0821 ডিভাইড বাই 6.023 ইন্টু 10⁻23। তাহলে এটার এককটা আসবে হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার পার মলিকিউল পার কেলভিন, পার মলিকিউল পার কেলভিন। ওকে, তাহলে এটার অ্যান্সারটা কত আসে একটু বলো দেখি। এটার অ্যান্সার কত আসবে? হ্যাঁ সেতু, হ্যাঁ দেখতে পারো ভাইয়া, একটু ডিটেলসে আসো তো আরো। এই আমি সবগুলোই আবার বলবো, সমস্যা নেই। 0.0821 ডিভাইড বাই 6.023 ইন্টু 10⁻23 কত আসে? 1.36 ইন্টু 10⁻25 নাকি? 1.36 ইন্টু 10⁻25 লিটার অ্যাটমসফিয়ার পার মলিকিউল পার কেলভিন, পার মলিকিউল পার কেলভিন। আচ্ছা এদের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা আমি লিখে দিচ্ছি। মোল তো এক মোল আর কি, এক মোল অণু। আর মলিকিউল মানে শুধু একটা অণু। হ্যাঁ, মলিকিউল মানে শুধু একটা অণু। না পুষ্পিতা প্রয়োজন নেই আপাতত। হ্যাঁ, মলিকিউল মানে শুধু একটা অণু। হুম, আচ্ছা পিডিএফ ভাই পোর্টালে দিয়ে দিবে আর কি, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা সো চলো, আচ্ছা ক্যালোরিটা কিভাবে কনভার্ট করছি দেখো, ক্যালোরির কনভার্সনটা দেখাই। এই দেখো তোমার ক্যালোরিটা আসছে মূলত এই যে 8.314 যে জুলটা আছে এটাকে 4.2 দিয়ে ভাগ করছি, তাহলেই ক্যালোরি পাওয়া গেছে। এই যে এইভাবে আসছে, বুঝছো রাফিও? আচ্ছা এই মোল মানে হচ্ছে মোল, এই যে MOL, এটা মানে বোঝায় এক মোল অণু। আর মলিকিউল মানে বোঝায় একটি অণু। ঠিক আছে, ক্লিয়ার? বুঝে গেছি, মানে এটা এক মোলের জন্য আর এটা হচ্ছে একটা অণুর জন্য। এই জন্য এগুলার মানগুলা ছোট আর এগুলার মানগুলা বড়। আমি কিন্তু একটাও মুখস্থ করিনি, সবগুলা কিন্তু তোমাদের দেখাই দিছি কিভাবে বের করতে হয়, তাই না? না লিলি, মৌলি মুগ্ধ, মূল। হুম, ওকে, ও আচ্ছা ডান। আচ্ছা এই যে এটার কাজ কি, এই যে বোল্টজম্যান ধ্রুবকের কাজ কি? অনেক সময় হয় কি তোমাকে বলবে 10 মোল কোনো একটা কিছুর কিছু বের করো, তখন তুমি এই ভ্যালু বের করবা, এই ভ্যালুটা হিসাব করবা। যদি বলো 10টা অণুর জন্য বের করো, তখন তুমি এই জিনিসটা বের করবা। মানে অণু ধরে ধরে হিসাব করলে এটা, মোল ধরে হিসাব করলে এটা, এইভাবে হচ্ছে হিসাবগুলো চলে আসে। হ্যাঁ, আচ্ছা ওকে। হুম, এসএটিপি এসটিপি এনটিপি সবার জন্য আর এর মান তো সেমই হবে, কারণ আর তো সার্বজনীন গ্যাস ধ্রুবক না ভাই, আর তো ধ্রুবক। আমি একটা দিয়ে উদাহরণ দিছি আর কি। হ্যাঁ, এই আচ্ছা কেমিস্ট্রি এমসিকিউ তাড়াতাড়ি সলভ করতে পারতেছি না ভাইয়া, কি করব? রেগুলার প্র্যাকটিস করতে হবে, কারণ কি কেমিস্ট্রি এমসিকিউ গুলা একটু প্যাচ লাগে কেন, আমরা কনভার্ট করতে পারি না, কনভার্সনটা ভালো করে পারি না। কনভার্সনটা একটু ভালো করে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা ব্রেক নাই, ব্রেক নাই, আর তো কিছুক্ষণ ক্লাস আছে, তারপর তো ছেড়েই দিব। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ অনুকে মোলে নিয়ে ম্যাথ করো, কোনো সমস্যা নেই, সবভাবেই করা সম্ভব ভাইয়া। আচ্ছা তাহলে দেখো আর এর মানটা কিভাবে বের করলাম, তারপর দেখো এই যে আর আর কে বোল্টজম্যান ধ্রুবকটা আমরা কিভাবে বের করলাম। ঠিক আছে, এই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু আমরা দেখলাম। এখন তোমাদেরকে দিয়ে আরেকটা কাজ করাবো। ঠিক আছে, এই যে এসএটিপি এসটিপি দেখতেছো না, তোমাদেরকে দিয়ে একটা কাজ করাবো, তোমরা সবাই এই কাজটা করবা। আপাতত ভাইয়ার সাথে নোট করো, দেখাই তোমাদেরকে একটা জিনিস। প্রথমে দেখাবো হচ্ছে, ধরো আমরা কি জানি পিভি ইজ ইকুয়াল টু তো এনআরটি। এখন এন ইজ ইকুয়াল টু 1 মোল, 1 মোল। তাহলে যে 1 মোলের জন্য যে আয়তন পাবো সেটাকে বলা হয় মোলার আয়তন। কোন গ্যাসের 1 মোলের আয়তনকে বলা হয় সেই গ্যাসের মোলার আয়তন। এই ব্যাপারটা কি জানতাম নাকি মাত্র জানলাম বলো? ক্লাস ইনশাল্লাহ একটার মধ্যে শেষ হবে। হ্যাঁ, আর ইজ ইকুয়াল টু কে এন এ হবে। হ্যাঁ গুড, এই তো ভেরি গুড মহিবুর, জানতাম তাই না? আচ্ছা ভেরি গুড। তাহলে দেখো 1 মোলের আয়তনকে মোলার আয়তন বলে। এখন আমরা সবার মোলার আয়তন বের করব। হ্যাঁ, প্রথমে লিখবো এসটিপি। এসটিপির ফুল ফর্ম হচ্ছে ভাইয়া স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার।
স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। এটাকে বলতেছে এসটিপি, মানে যখন তোমার খাতায় কোথাও প্রমাণ শব্দটা লেখা থাকবে তখন তুমি এসটিপিটা ইউজ করবা। আচ্ছা, এসটিপিতে প্রমাণ তাপমাত্রা হচ্ছে 0°C বা 273 কেলভিন, আর প্রমাণ চাপটা হচ্ছে ভাইয়া 1 অ্যাটমসফেরিক প্রেসার, যেটাকে আমরা লিখি 101-325 প্যাসকেল, এরকম ভাবে আমরা লিখি। আচ্ছা, এখন মোলার আয়তন বের করি, চলো। ভি মোলার, 1 মোলার আয়তন বের করি এসটিপিতে। ঠিক আছে, এটা কার জন্য বের করব? এসটিপিতে মোলার আয়তন বের করব। সূত্র কি? ভি ইজ ইকুয়াল টু হবে কি, দেখো ভি ইজ ইকুয়াল টু হবে হচ্ছে এন আর টি বাই পি। দেখো এন আর টি বাই পি। এবার ভাইয়াকে একটা কোশ্চেন উত্তর দাও। আমি যদি চাপ অ্যাটমসফিয়ার এককে ইউজ করি তাহলে আর এর কোন মানটা ব্যবহার করা উচিত বলো? আমি যদি অ্যাটমসফিয়ার এককে চাপের মানটা ইউজ করি তাহলে আর এর কোন ভ্যালুটা ইউজ করা উচিত? 8.314 নাকি 0.0821, কোনটা বলো? করতে পারো সেতু, এখন ওই যে আরেকটু ডিটেলে যাবো একটু পরে। হ্যাঁ, 0.0821, গুড। তাহলে দেখো আমাদের এখানে ভ্যালুগুলো যদি আমরা একটু লিখি, এক মোলের জন্য তাহলে এক, আর এর ভ্যালু হচ্ছে 0.0821, টেম্পারেচার হচ্ছে 273, চাপ হচ্ছে 1 অ্যাটমসফেরিক প্রেসার, তখন তোমার আয়তন আসবে হচ্ছে 22.4 লিটার। এই যে দেখছো মোলার আয়তন কেন 22.4 লিটার? এই কারণে মোলার আয়তন এই কারণে 22.4 লিটার। 0.081 কেন ইউজ করছি? এটা লিটার অ্যাটমসফিয়ার একক, যেহেতু এখানে অ্যাটমসফিয়ারের মানটা ব্যবহার করছি এই জন্য। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা না হয় গেল। এখন এসএটিপিটা কি? আচ্ছা, এসএটিপিটা পরে আসি, এনটিপিতে আসি আগে। এনটিপি, এনটিপিকে স্বাভাবিক তাপমাত্রা ও চাপ বলে। তাও একটা জিনিস ব্যাপারটা বলি, কিছু কিছু বইতে কি, ম্যাক্সিমাম বইতে এনটিপি আর এসটিপি গুলাই ফেলছে আর কি, একইভাবে লেখা হয়েছে। তোমরা আলাদা লেখারই চেষ্টা করো সবসময়। হ্যাঁ, এটা হচ্ছে অণুভেদে আলাদা থাকে মুগ্ধ, যেমন কার্বন ডাইঅক্সাইডে 3টা পরমাণু মিলে একটা অণু, হ্যাঁ এরকম। আচ্ছা, তো দেখো এনটিপি কে বলা হয় নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার, নর্মাল বা স্বাভাবিক তাপমাত্রা ও চাপ, টেম্পারেচার অ্যান্ড প্রেসার, নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার। এখানে স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে ভাইয়া 20°C বা 293 কেলভিন, আর স্বাভাবিক চাপ হচ্ছে 1 অ্যাটমসফেরিক প্রেসার বা 101-325 প্যাসকেল। তাহলে এই ক্ষেত্রেও যদি তুমি মোলার আয়তন বের করো কিসে? এনটিপিতে। এনটিপিতে যদি মোলার আয়তন বের করো সেক্ষেত্রে অ্যান্সার কি হবে দেখো, এন আর টি বাই পি। 1 মোলের জন্য আর এর ভ্যালু 0.0821, টেম্পারেচার 293, চাপ হচ্ছে 1। এখন অ্যান্সার আসবে দেখবা 24.04 বা 05 লিটার, এরকম একটা আসবে। আসছে কি বলো? এরকম অ্যান্সার আসছে বলো দেখি, টিচার ইনবক্সে সবাই একটু কষ্ট করে। আচ্ছা, হ্যাঁ, ভেরি গুড, চমৎকার। এরপর ফাইনালি যেটা আমাদের কাছে থাকলো এসএটিপি, এটাকে রুম বা কক্ষ তাপমাত্রা বলে, রুম বা কক্ষ তাপমাত্রা বলে। এটার ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাটমসফেরিক বা অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার, অ্যান্ড প্রেসার। হ্যাঁ, আচ্ছা চলো এটার মোলার আয়তন বের করি। আগে দেখো এটার প্রেসার কত হয় জানো? 1 বার। এবার বুঝছো বারটা কোথায় আসছে? বলছিলাম না ভাইয়া এখনই দেখাবো। হুম, বারটা কোথায় আসছে দেখছো? এই যে এখানে। 1 বার মানে কত? 0.987 অ্যাটমসফেরিক প্রেসার বা 1,00,000 কিলো প্যাসকেল, সরি 1,00,000 প্যাসকেল। হ্যাঁ, আচ্ছা, বা 100 কিলো প্যাসকেল আর কি, যেটাকে বলি। সো আর তাপমাত্রা কিন্তু ভাইয়া 25°C বা 298 কেলভিন, 25°C বা 298 কেলভিন। ওকে,
ওকে, সো বলো এটাতে মোলার আয়তন কত হইতে পারে? আসো মোলার আয়তন বের করি। তাহলে ভি মোলার এসএটিপির জন্য এন আর টি বাই পি। এন হচ্ছে 1 মোল, আর হচ্ছে 0.0821, টেম্পারেচার হচ্ছে 298 কেলভিন, আর চাপ হচ্ছে 0.987 অ্যাটমসফেরিক প্রেসার। দেখবে অ্যান্সার আসবে 24.789 লিটার। 24.789 লিটার। ওকে, 0.081 নিলাম কেন? কারণ এককের জন্য। আমি চাপের একক অ্যাটমসফিয়ার নিছি যেন আয়তনটা লিটারে আসে, এই কারণে। বুঝছো? আমি যদি 8.314 নিতাম তাহলে চাপের একক নেওয়া লাগতো প্যাসকেল, আর আয়তন আসতো মিটার কিউবে, তাই না? আমার তো লিটারে দরকার, তাই লিটারে নিছি। হ্যাঁ, ওকে। এটা তো ভাই কনভেনশন মাহি, হ্যাঁ, এটা কনভেনশনে বলে দিছে যে এনটিপির জন্য বেশি ধরতে হবে, এসিটিপির জন্য এটাই ধরতে হবে, তাই। হ্যাঁ, আচ্ছা, সবাই ক্লিয়ার? বুঝে গেছি। তাহলে পার্থক্যগুলো সবাই খেয়াল করছো? দেখো ভাইয়া, এসটিপি তে চাপ হচ্ছে আমার 1 অ্যাটমসফেরিক প্রেসার বা 101 325 প্যাসকেল। একটা ফাইনাল রিভিশন দিচ্ছি। আয়তন, মোলার আয়তন, হ্যাঁ, 1 মোলার আয়তন হচ্ছে তোমার 22.4 লিটার। তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। এটা গেল এসটিপির ঘটনা। এনটিপিতে যদি আসি ভাইয়া, প্রেসারটা থাকতেছে সেম 1 অ্যাটমসফেরিক প্রেসার বা 101 325 প্যাসকেল। তারপর আয়তন যেটা মোলার, মোলার আয়তন একটু বেশি হবে কারণ তাপমাত্রা বেশি, কারণ তাপমাত্রাটা কত, 20 ডিগ্রি সেলসিয়াস বা 293 কেলভিন। এবং মোলার আয়তন থাকতেছে 24.05 লিটার বা 24.04 লিটার। আর এসএটিপির ক্ষেত্রে তোমার চাপ আসতেছে হচ্ছে 1 বার, যেটাকে আমরা লিখি 1 লাখ প্যাসকেল অথবা 0.987 অ্যাটমসফেরিক প্রেসার। যেখানে মোলার আয়তন সবচেয়ে বেশি, সেটা হচ্ছে 24.789 লিটার, কারণ তাপমাত্রাও সবচেয়ে বেশি 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন। তাহলে এই তিনটা টপিক সম্পর্কে তোমাদের আইডিয়া সবার ক্লিয়ার ভাইয়া? এনটিপি, এসটিপি, এসিটিপি এগুলো সবগুলোই হচ্ছে আইইউপিএসসি কর্তৃক নির্ধারিত এইরকম ভ্যালুই থাকবে। আমরা জাস্ট এগুলো এক একটা স্ট্যান্ডার্ড ফলো করি। কখনো তোমাকে বলতে পারে এসটিপিতে এটার ভ্যালু কত, এসিটিপিতে এটার ভ্যালু কত, এনটিপিতে এটার ভ্যালু কত, আমরা যেন জানি কোনটা কি সেটা। যেমন কখনো বলতে পারে কক্ষ তাপমাত্রা, তখনই বুঝতে হবে এসিটিপির কথা বলছে। কখনো বলবে প্রমাণ, তখন এসটিপির কথা বলছে। কখনো স্বাভাবিক, তখন হচ্ছে এনটিপির কথা বলছে। হ্যাঁ, এইভাবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি রিজন টু রিজন মানে ইয়া করবে আর কি, ভ্যারি করবে এনটিপি। এসটিপিও কিন্তু এখন আর আগের মতো নাই, বাট স্টিল এটা যেহেতু কনভেনশন আর কনস্ট্যান্ট, সো এগুলো ওভাবেই ধরে করতে হয়। হ্যাঁ, কোনো সমস্যা নাই মহিবুর ভাইয়া, ইনশাল্লাহ এটা দিয়ে শুরু করো, ফার্স্ট ইয়ার গুলো আস্তে আস্তে কমপ্লিট করে ফেলতে পারবো। হ্যাঁ, বলো সবাই ক্লিয়ার? না, মোলারটাকে মোল বলা যাবে না ভাইয়া, মানে মোলার আয়তন, মোল আয়তন না। 1 মোলের আয়তনকে মোলার আয়তন বলে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, একটু স্লো যাবো, আচ্ছা ওকে, সমস্যা নেই। তোমরা সবাই একটা কাজ করো, এটা একটু খাতায় লেখো, এই তিনটা জিনিস খাতায় লেখো। সময় দিলাম 2 মিনিট বা 3 মিনিট দিলাম সময়। এরপর আমাদের মোটামুটি প্রায় শেষের দিকে আমরা আর কি, আর বেশিক্ষণ আমাদের লাগবে না, 10 15 20 মিনিট লাগবে হয়তো। এই তিনটা খাতায় লেখো, লেখা হলে একটি চ্যাট বক্সে একটা ডান লেখো। হ্যাঁ, সবাই একটু লিখে ফেলো কুইকলি।
ওকে, সো আমাদের হচ্ছে এগুলো তোমাদের লেখা শেষ, তাই না? এগুলো ফ্রম টাইম টু টাইম আসবে ভাইয়া, জাস্ট কনফিউশনটা ক্লিয়ার করলাম। প্রমাণ অবস্থা কোনটা, এসটিপি, এই যে এগুলা। স্বাভাবিক অবস্থা কোনটা, এগুলা। রুম টেম্পারেচার বা কক্ষ তাপমাত্রা বললে এগুলা। এই শেষ। হ্যাঁ, এগুলো মুখস্থ করে অনেকে, মুখস্থ না করলেই হবে ভাইয়া, সুন্দর মতো বুঝে বুঝে পড়বো। হ্যাঁ, আচ্ছা, তাহলে এগুলো আমাদের ডান। দেখো এইটা, 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 এগুলো সবগুলোই আমাদের ডান, সমস্যা নাই। এরপর চলো বায়ুমণ্ডলের উপাদানে আমরা চলে যাই। হ্যাঁ, সবগুলোর টেম্পারেচার আর প্রেসার ফিক্স থাকবে। যে যে এসটিপি, টিপি আছে, এসএটিপি, টিপিটা আছে, এনটিপি, টিপি আছে, মানে টেম্পারেচার আর প্রেসার ফিক্সড। হ্যাঁ, এবং আয়তন তুমি ওইভাবে বের করে নিবা। হ্যাঁ, তার মানে আয়তনও টেকনিক্যালি ফিক্সড 1 মোলের জন্য। আচ্ছা, কনভার্সন থেকে বেশি কোশ্চেন না, ধরো ওই যে যেগুলো করাইলাম না, ধরো 200 সেন্টিমিটার কিউব থেকে লিটারে করো, মিটারে করো, ওরকম টাইপের কোশ্চেন ম্যাথের মধ্যে চলে আসে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে এটা মোটামুটি দেখে ফেললাম আমরা। চলো বায়ুমণ্ডল উপাদান যাই। এগুলা মোটামুটি খুব সহজ ভাইয়া। হ্যাঁ, এতক্ষণ আমরা যা যা পড়ছি খুব তো মানে একটু ক্রিটিক্যাল টপিক টপিক পড়ছি। এখন ক্রিটিক্যাল টপিক নেই, এখন সহজ টপিক আছে। কিন্তু এগুলা হয় কি, এই যে এখন থেকে যে টপিকগুলো পড়াবো, এটা পড়াইতে সর্বোচ্চ তোমাদের ভাইয়া প্রেসার ফিক্স তো অনাবিল। খেয়াল করো, এসটিপিতে একটা, এসিটিপিতে দুইটা, মানে এসটিপি আর এনটিপিটা সেম, এসিটিপিটা কিন্তু আলাদা একবার। এখন অনেক জায়গায় সমানই ধরছে, কাছাকাছি প্রেসার, বাট ওই তো একটু ডিফারেন্স তো আছেই। হ্যাঁ, আচ্ছা, আর আর এর মান আবারও বলি, আর এর মান কিন্তু ভাই একদম স্পেসিফিক্যালি মেনশন করে দিছি, যে যখন তুমি আর এর কে এসআই এককে নিবা, মানে কি চাপের এককটা দেখো আর মিটারের একক দেখো, তখন তুমি এটা নিবা 8.314। যখন তোমার আয়তনটা লিটারে লাগবে, চাপটা অ্যাটমসফিয়ারে লাগবে, তখন তুমি লিটার অ্যাটমসফিয়ার এককটা নিবা। এখন আমাদের আয়তনটা কিসে বের করছি, লিটারে বের করছি না, এই যে লিটারে। আর চাপটা কি ধরছি, অ্যাটমসফিয়ারে, তাহলে আর এর মান কোনটা ধরবো, 0.0821। এখন সবাই বুঝছো 0.081 কেন ধরছি ভাইয়া? থ্যাংক ইউ মুশফিক ভাইয়া। আর সর্বোচ্চ 10 মিনিট, হ্যাঁ, এর বেশিক্ষণ লাগবে না ভাইয়া। হ্যাঁ, আমি কোন সাবজেক্টে পড়ছি? আচ্ছা, আমি বুয়েট থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়ছি। হ্যাঁ, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পাশ করে অনেক আগেই বের হয়ে গেছি। আচ্ছা, মনে থাকবে না এখন ভাইয়া, মনে রাখো, মনে থাকবে না। এগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে মাথায় ঢুকেই যাবে, টেনশন নিও না। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ট্রিপলি। আচ্ছা, সো এটা তো ডান। চলো একটু সামনের দিকে যাই। এগুলাও আচ্ছা, এগুলো তো দেখলাম, এগুলো দেখলাম, এগুলো দেখলাম। আচ্ছা, বায়ুমণ্ডলের উপাদান। আচ্ছা দেখো, বায়ুমণ্ডলের উপাদান তো আসলে অনেক কিছু আছে। এখন বায়ুমণ্ডলের মধ্যে কি কি আছে, যে ধরো আমাদের পৃথিবীর যদি পরিবেশগত উপাদানের কথা চিন্তা করি, পৃথিবীতে পরিবেশে কি কি আছে? ফার্স্টে ধরো বায়ুমণ্ডল আছে, এটা হলো গ্যাসীয় মণ্ডল, যেটা পৃথিবীকে ঘিরে রাখছে। এরপর বাড়িমণ্ডল, মানে পানি, পানি, যে সমস্ত জলরাশি পৃথিবীকে আবৃত করে রেখেছে। শিলামণ্ডল, মানে পৃথিবীতে অনেক শিলা দিয়ে গঠিত না, ওই শিলা দ্বারা গঠিত পৃথিবীর বহিরাবরণ এটা। আর এটা হচ্ছে জীবমণ্ডল, উদ্ভিদ ও জীবজগৎকে একটি জীবমণ্ডল বলে। এইগুলো হচ্ছে নর্মাল কথাবার্তা, এমসিকিউর জন্য, আর কিছু নয়। হ্যাঁ, এগুলো জাস্ট নর্মাল এমসিকিউর জন্য। হুম, আচ্ছা, এটা ডান হয়ে গেল। এখন দেখো, সরি, এখন দেখো আমার, সরি সরি, আমাদের যে এখানে কি আছে, বায়ুমণ্ডলে যেসব গ্যাসগুলো আছে সেগুলার কিছু উপাদানগুলো আর কি, কি কি, নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাইঅক্সাইড, নিয়ন, হিলিয়াম, ক্রিপ্টন, জেনন। এখন প্রশ্ন হচ্ছে এদের যে পার্সেন্টেজ গুলা দেখো, নাইট্রোজেন হচ্ছে 78.09, মানে 1%। অক্সিজেন হচ্ছে 20.95 বা 21%-এর মতো। তারপর আর্গন, কার্বন ডাইঅক্সাইড, বাকিগুলো একদমই নগণ্য। আচ্ছা ভাইয়া বলো তো, আমাদের বায়ুমণ্ডলে সর্বত্র এই রেশিও গুলা কি মানা হয়, নাকি কোথাও কম কোথাও বেশি হওয়ার একটা প্রবণতা দেখা দেয়? বলো তো, তোমাদের কি মনে হয়? বাড়িমণ্ডল মানে ওই যে পানি টানি আছে না, পানি টানি যেসব অঞ্চলে, যেসব এলাকা নিয়ে গঠিত, ওইটাই বাড়িমণ্ডল। হ্যাঁ, মানে ওই যে সাগর টাগর এসব। আমি বইটা কততম হয়েছিলাম, এত মেলা আগের ঘটনা, কততম হয়েছিলাম, 256তম মনে হয়। শোনো, আমারটা জানি না, কোনো লাভ নাই। তোমরা ভালো মতো পড়াশোনা করো, ইনশাল্লাহ দেখবা তোমরা অনেক ভালো রেজাল্ট করবা। হ্যাঁ, আমার মতো হওয়ার কোনো দরকার নাই, আমার চেয়ে অনেক ভালো রেজাল্ট করতে হবে, ঠিক আছে? এই, আচ্ছা, ওকে, কম বেশি হবে। হুম, আমি এইচএসসি 15 ব্যাচ, তোমরা কত জানো? এইচএসসি 26, তাই না? হ্যাঁ, আমি এইচএসসি 15 ব্যাচ। আচ্ছা, না আমার মতো হওয়া লাগবে না ভাই, আমার তো অনেক ভালো রেজাল্ট করতে হবে তোমাদের সবার। হ্যাঁ, আমি যেহেতু আমার পুরা এক্সপিরিয়েন্স, পুরা পড়াশোনা তোমাদেরকে পড়াই দিচ্ছি, সো তোমার কিন্তু আমার চেয়ে আরো অনেক ভালো রেজাল্ট করতে হবে এবং অনেক উপরে যেতে হবে ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, সো এটা আমরা দেখলাম। দোয়া তো অবশ্যই করবো, সবসময় দোয়া করবো। হ্যাঁ, এখানে একটা মজার জিনিস আছে, বায়ুমণ্ডলের সব জায়গায় কিন্তু এটার রেশিও সেম থাকে না। যেই এলাকা পর্যন্ত এটা রেশিও সেম থাকে সেটাকে বলা হয় সমমণ্ডল,
আর যে এলাকায় রেশিও সেম থাকে না সেটাকে বলা হয় বিষম মণ্ডল। আসি আমরা এখন এই জিনিসগুলো পড়বো। এই যে দেখো, এই যে বায়ুমণ্ডলে যে গ্যাসগুলো আছে, গ্যাসগুলোর অনুপাতগুলো যে ফিক্স থাকে যেই অংশ পর্যন্ত, হ্যাঁ ফিক্সড থাকে যেই অংশ পর্যন্ত, সেটাকে বলা হয় সমমণ্ডল, হোমোস্ফেয়ার। এটা কত? সমুদ্র পৃষ্ঠ থেকে, মানে গ্রাউন্ড লেভেল যেটাকে বলি বা সি লেভেল বলি যেটাকে, সমুদ্র পৃষ্ঠ থেকে 85 কিলোমিটার পর্যন্ত, সমুদ্র পৃষ্ঠ থেকে 85 কিলোমিটার পর্যন্ত যে এলাকা, সেই এলাকায় মোটামুটি নাইট্রোজেন 78 থাকে, অক্সিজেন 21 থাকে, এরকম লেভেলেই তারা মিশে থাকে। ঠিক আছে, সব জায়গায় রেশিওগুলো সেম থাকে। কিন্তু এই 85-র পরে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত যা আছে সবগুলো হচ্ছে বিষম মণ্ডলের মধ্যে পড়ে। এখন আগে কয়েকটা কথা আছে এখানে, দেখবো কয়েকটা জিনিস। মুখ্য উপাদান, গৌণ উপাদান, এরকম কিছু বিষয়াদি আছে। মুখ্য উপাদান মানে যেটা বেশি থাকে, গৌণ উপাদান মানে যেটা কম থাকে। মাত্রই দেখলা নাইট্রোজেন আছে 78, অক্সিজেন আছে 21, তাহলে এটা মুখ্য উপাদান। আর বাকিগুলো অল্প অল্প থাকে, এগুলো হচ্ছে গৌণ উপাদান। শেষ হিসাবটা। তাহলে কনসেপ্ট গুলা কি সবাই বুঝতেছো ভাইয়া? এগুলা জাস্ট রিডিং এর জন্য দরকার, এমসিকিউ এর জন্য, ওকে? মুখস্থ করার কোনো দরকার নাই, হ্যাঁ? আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের একদম প্যারালাল টেক্সটে সরাসরি যেভাবে আছে আমি সেভাবে তুলে দিছি, যেন তোমরা প্যারালাল টেক্সট পাইলে পড়তে সুবিধা হয়। সো টেনশনের কোনো কারণ নেই, আমরা সিরিয়াল বাই সিরিয়াল পড়বো ইনশাল্লাহ, হ্যাঁ? আচ্ছা, একটা মুখস্থ করে না ভাইয়া, তোমরা জাস্ট রেঞ্জ গুলা মাথায় রাখো, যে সবগুলা গ্যাস যেই রেঞ্জ পর্যন্ত সেম টু সেম থাকে রেশিও, সেটা সমমণ্ডল। মানে কত? 0 to 85 কিলোমিটার। 0 to 85 কিলোমিটার মধ্যে তিনটা মণ্ডল পড়ে, ট্রপোস্ফেয়ার, স্ট্র্যাটোস্ফেয়ার, মেসোস্ফেয়ার, এই তিনটা পড়ে। ঠিক আছে, এই তিনটা পর্যন্ত সমমণ্ডল কাজ করে। আমরা দেখবো আস্তে আস্তে সামনে দেখবো। মুখ্য উপাদান নাইট্রোজেন, অক্সিজেন, গৌণ উপাদান বাকিগুলা। শেষ। এরপর আসো বিষমমণ্ডল কি? বিষমমণ্ডল হলো উল্টা পাল্টা, এক এক জায়গায় এক এক রকম রেশিও থাকে। সো এখানে নাইট্রোজেন, অক্সিজেন, হিলিয়াম, হাইড্রোজেন এরা সবাই থাকে। মজার ব্যাপার খেয়াল করে, এদের প্রত্যেকের আলাদা একটা রেঞ্জ আছে। দেখো সবাই দেখো, ফার্স্টে নাইট্রোজেনের রেঞ্জ, নাইট্রোজেন একটু নিচের রেঞ্জে থাকে 100 থেকে 200 কিলোমিটার পর্যন্ত। তারপর হচ্ছে অক্সিজেনের স্তর থাকে, সেটা হচ্ছে 200 থেকে 1100 কিলোমিটার পর্যন্ত। তারপর হিলিয়ামের স্তর থাকে 1100 থেকে 3500 কিলোমিটার পর্যন্ত। তারপর হাইড্রোজেনের স্তর থাকে 3.5 থেকে 65,000 কিলোমিটার পর্যন্ত। ভাইয়া মুখস্থ করা লাগবে না, এটা জাস্ট একটু রেঞ্জটা দেখলা। নাইট্রোজেন, অক্সিজেন, হিলিয়াম, হাইড্রোজেন, এই বেসিক একটা এমসিকিউ জানা থাকলো। ঠিক আছে, বেসিক একটা এমসিকিউ জানা থাকলো। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, থ্যাংক ইউ ফর আস্কিং। হ্যাঁ, বেসিক একটা এমসিকিউ জানা থাকলো। ওকে, আচ্ছা। তো চলো, এই যে এই স্ফেয়ার গুলা, আচ্ছা এগুলো নিয়ে তোমাদের আইডিয়া আছে না মোটামুটি? ট্রপো, স্ট্র্যাটো, মেসো, থার্মো বা আয়নো, এরকম স্ফেয়ার গুলা। বলো তো ওজোন স্তর কই থাকে? বলো তো ওজোন স্তর কই থাকে ভাইয়া? আফিফ, হ্যাঁ অর্ঘ্য ভাই থেকে একের জুনিয়র, হ্যাঁ অর্ঘ্য ভাই আমার একের সিনিয়র। আচ্ছা, আচ্ছা বেসিক্যালি তোমাদেরকে আমি একদম রাফ একটা এস্টিমেশন দিই, হ্যাঁ? ফার্স্টে 0 থেকে 15 পর্যন্ত থাকে ট্রপোস্ফিয়ার, এখানে ঝড় ঝাপটা এগুলো হয়। এখানে প্লেন টেন চলে নর্মালি, হ্যাঁ? এই 15 থেকে 50 পর্যন্ত যে রেঞ্জটা থাকে এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এটার ভিতরে 20 থেকে 40-এর মধ্যে থাকে হচ্ছে ওজোন স্তর। ওজোন স্তর, ওজোন স্তরগুলো কি করে? ক্ষতিকর ইউভি রশ্মি থেকে আমাদেরকে বাঁচায় রাখে, ক্ষতিকর ইউভি স্তর থেকে আমাদেরকে বাঁচায় রাখে। আচ্ছা, এরপর 50 থেকে 85 পর্যন্ত থাকে হচ্ছে মেসোস্ফেয়ার। আর 85-র পর থেকে থাকে হচ্ছে যে থার্মোস্ফেয়ার, তারপর থাকে এক্সোস্ফেয়ার, এরকম অনেক কিছু থাকে। এখানে বিভিন্ন স্তরে দেখো যে উল্কা কোথায় যায়, তারপর হচ্ছে যে স্যাটেলাইট কই থাকে, রকেট কই থাকে, এরকম কয়েকটা রেঞ্জ তোমাদের দেওয়া আছে। খুবই সহজ জিনিসপত্র এগুলো, হ্যাঁ? এই এগুলো নর্মালি আমরা সবাই বুঝি কম বেশি, এগুলো কিন্তু আমরা বাচ্চাকালে পড়ছি, তাই না? ওজন হচ্ছে O3, হ্যাঁ ওজন হচ্ছে O3। বাচ্চাকালে সমাজ বই পড়ছিল না নাকি? সমাজে পড়ছো না বিজ্ঞানে পড়ছো? বিজ্ঞানে মনে হয় পড়ছিল, তাই না? এই হুম ওজোন স্তরে মূলত তোমার এই যে অক্সিজেন গুলা কি করে, ভেঙে ভেঙে নিজেরা অক্সিজেন পরমাণু আবার অক্সিজেনের অণু, মানে অক্সিজেনের পরমাণু অক্সিজেনের অণু মিলে হচ্ছে ওজোন তৈরি করে। এই লেয়ারটা উপরের জন্য ভালো, নিচের জন্য খারাপ। উপরের জন্য তারা ইউভিটাকে সে শোষণ করে ভিতরে, মানে ইউভি থেকে আমাদেরকে বাঁচায়। নিচের যে ওজোন লেয়ারটা আছে সেটা আবার আমাদেরকে গরম দেয়। তো এটা আমাদের জন্য খারাপ আর কি, হ্যাঁ? তো ওজনের দুইটা ব্যাপারই আছে। হ্যাঁ, 9-10 সমাজ বই ছিল নাকি? এটা দিছে আর কি এই চ্যাপ্টারে, হ্যাঁ? ক্লাস আর বেশিক্ষণ নাই, আর বেশিক্ষণ নাই, একটু দেখো কষ্ট করে, হ্যাঁ? আচ্ছা, তাহলে এটা আমরা দেখে নিলাম ভাইয়া। এরপর খেয়াল করো ট্রপোপজ। আচ্ছা, ট্রপোপজ হচ্ছে ট্রপোস্ফিয়ার আর স্ট্রেটোস্ফিয়ারের মধ্যবর্তী স্তর। এবার তোমাদেরকে একটা মজার জিনিস বলি, ট্রপো আর স্ট্র্যাটোর মাঝখানেরটাকে বলা হচ্ছে ট্রপোপজ, মানে ট্রপোস্ফিয়ারের পজ হয়েছে এখানে বিরতি। তারপর স্ট্র্যাটো আর মেসোর মাঝখানে হচ্ছে স্ট্র্যাটোপজ, মেসো আর আয়নের মাঝখানে হচ্ছে মেসো, মানে মেসোস্পজ।
তারপর হচ্ছে আয়ন আর এক্সোর মাঝখানে হচ্ছে আয়নোস্পজ, মানে বুঝছো তো, আগেরটার পজ হয় আর কি। তো এই জিনিসগুলো আমি তোমাদেরকে দেখাবো। তাহলে পজটা কোথায় থাকে? একদম মাঝখানে থাকে। পজটা হচ্ছে মাঝখানে একটা বায়ুর স্তর, পজটা হচ্ছে মাঝখানে একটা বায়ুর স্তর। এখন তোমাদেরকে একটা প্রশ্ন করি, এই পজটা আমরা কিসের ভিত্তিতে ভাগ করছি তোমরা কি কেউ জানো? বলো, এই পজটা আমরা কিসের ভিত্তিতে ভাগ করছি? কেউ কি তোমরা জানো? এই পজটা আমরা ভাগ করছি তাপমাত্রার ভেরিয়েশন উপর ভিত্তি করে। তাপমাত্রার ভেরিয়েশনের উপর ভিত্তি করে তোমাদেরকে আমি দেখাই। হ্যাঁ, দাঁড়াও। তাপমাত্রার ভেরিয়েশনের উপর ভিত্তি করে, ধরো একটা পেজ নেই। হ্যাঁ, ধরো এখানে থাকলো হলো ট্রপো, এখানে থাকলো হলো স্ট্রেটো, এখানে থাকলো হচ্ছে মেসো, এখানে থাকলো হচ্ছে আয়নো। হ্যাঁ, আচ্ছা, এবার এক একটা লেয়ার দেখাই তোমাদেরকে। এই যে এই মাঝখানে ধরো আছে হচ্ছে ওই যে ট্রপোপস, এখানে আছে ধরো স্ট্র্যাটোপস, এখানে আছে ধরো মেসোপস। হ্যাঁ, এখানে ঘটনা কি হয় জানো? ধরো টেম্পারেচার এই পাশে বাড়তেছে আর কি। হ্যাঁ, আর এই পাশে হলো হাইট, হাইট বাড়তেছে। সো এখানে কি হয়, টেম্পারেচার শুরুতে এই যে আমাদের এখানে কি হয়, উপরে যাইতে থাকলে বায়ুমণ্ডল কমতে থাকে, তো এখানে আসলে তাপমাত্রাগুলো যে কম ঘনীভূত হয়, কমতে থাকে। এই যে তাপমাত্রা এই যে কমে এই লেভেলে আসে। হ্যাঁ, এই যে তাপমাত্রা ধরো একটু বাজে হয়ে গেছে। হ্যাঁ, এই যে এরকম তাপমাত্রা কমে এই লেভেলে আসে, আবার এখান থেকে তাপমাত্রা বাড়ে, আবার এখান থেকে কমে, এখান থেকে বাড়ে, এখান থেকে কমে, এখান থেকে বাড়ে। এইরকম ভাবে না এই জিনিসটা ঘুরতে থাকে, এইরকম ভাবে না মোটামুটি এই জিনিসটা ঘুরতে থাকে। এটাই হচ্ছে কাজটা। এখন এটা কি, এটা তোমাদেরকে আরো ডিটেলসে দেখাই। দাঁড়ো, তোমরা এমনিতে লেয়ার সম্পর্কে একটা আইডিয়া পাইছো ভাইয়া? লেয়ার সম্পর্কে, ট্রপো আর স্ট্র্যাটোর মাঝখানে ট্রপোপস, স্ট্র্যাটো আর মেসোর মাঝখানে স্ট্র্যাটোপস, মেসো আর আয়নের মাঝখানে মেসোপস। ক্লিয়ার? এই মানে রেঞ্জ গুলো সম্পর্কে আইডিয়া পাইছো? আচ্ছা, রেঞ্জ গুলো সম্পর্কে আইডিয়া পাইছো, তাই না? আচ্ছা, দারুন। এবার একটা জিনিস আছে, সেটাকে বলা হয় ল্যাপস রেট। ল্যাপস রেট ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ডিটি বাই ডিজেড। এই যে ডি মানে হচ্ছে ডেল্টা, ডেল্টা মানে পরিবর্তন, ডিটি মানে হচ্ছে টেম্পারেচারের পরিবর্তন, আর ডিজেড মানে হচ্ছে উচ্চতার পরিবর্তন। ল্যাপস রেট দিয়ে কি বোঝায় আমি তোমাদেরকে একটু বুঝাই। আচ্ছা বলো তো ভাইয়া, ল্যাপস রেট পজিটিভ কখন হবে? টেম্পারেচার পজিটিভলি পরিবর্তন হইলে নাকি নেগেটিভলি পরিবর্তন হইলে? বলো তো একটু, বলো। গুড, এই তো হয়ে গেল। দেখো, ল্যাপস রেট পজিটিভ কখন হবে? এই যে এটা যখন মাইনাসে আর এটা যখন মাইনাস, মানে ডিটিটা যখন মাইনাস হবে, টেম্পারেচার পরিবর্তন যখন নেগেটিভ হবে, তখন ল্যাপস রেট হয়ে যাবে পজিটিভ। আবার ল্যাপস রেট নেগেটিভ কখন হবে? যখন ডিটি হয়ে যাবে পজিটিভ। এটার অর্থটা কি ভাইয়া? এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে, ধরো তোমাকে বললাম কোনো একটা জিনিসের ল্যাপস রেট হচ্ছে +7°C পার কিলোমিটার। এই কথাটার অর্থ হচ্ছে প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে ওর তাপমাত্রা 7 ডিগ্রি করে কমতে থাকে, ওর তাপমাত্রা 7 ডিগ্রি করে কমতে থাকে। মানে ল্যাপস রেট দিয়ে আমরা উচ্চতার রেসপেক্টে তাপমাত্রা হিসাব করতে পারি। ক্লিয়ার? দেখো, পার কিলোমিটার মানে প্রতি কিলোমিটার উচ্চতায় ওর তাপমাত্রা পরিবর্তন হয় -7 ডিগ্রি, মানে 7 ডিগ্রি করে তাপমাত্রা কমতে থাকে। তাহলে 10 কিলোমিটারে কত কমলো বলো? তাহলে 10 কিলোমিটারে কত কমলো তাপমাত্রা? 10 কিলোমিটারে কত কমলো তাপমাত্রা? 70°C, তাই না ভাইয়া? আচ্ছা, ল্যাপসের 7 ডিগ্রি মানে হচ্ছে 1 কিলোমিটার উচ্চতায় বৃদ্ধিতে 7°C করে তাপমাত্রা হ্রাস পায়। 7°C করে তাপমাত্রা হ্রাস পায়। 7°C করে তাপমাত্রা কি হয়? হ্রাস পায়। প্লাস কেন দিছি? এই যে এটাই বুঝাইছি ভাইয়া। এই যে দেখো, ল্যাপস রেট প্লাস হওয়া মানে কি, তাপমাত্রা পরিবর্তনটা নেগেটিভ। দেখো, মাইনাস থাকলো এখানে, আর একটা মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল না? এরকম ব্যাপারটা। ল্যাপস রেট পজিটিভ মানে তাপমাত্রা কমতেছে, আর ল্যাপস রেট নেগেটিভ মানে তাপমাত্রা বাড়তেছে। তাহলে দেখো, খেয়াল করো, এখানে তাপমাত্রা কমতেছে, তার মানে দেখো এখানে হলো টেম্পারেচার হইলো নেগেটিভ, এখানে টেম্পারেচার হইলো পজিটিভ, বাড়তেছে। এখানে টেম্পারেচার হইলো নেগেটিভ, এখানে আবার টেম্পারেচার হইলো পজিটিভ,
এখানে আবার টেম্পারেচার নেগেটিভ, এখানে আবার টেম্পারেচার পজিটিভ। তার মানে বলো এখানে ল্যাব সেটটা কি হবে? ল্যাব সেট হবে পজিটিভ, এখানে ল্যাব সেটটা হবে নেগেটিভ, এখানে ল্যাব সেটটা হবে পজিটিভ, এখানে ল্যাব সেটটা হবে নেগেটিভ, এন্ড সিমিলারলি ল্যাব সেট হবে এখানে পজিটিভ, এখানে ল্যাব সেটটা হবে নেগেটিভ। বলো সবার কি একটা ভালো আইডিয়া চলে আসছে পজিটিভ নেগেটিভ কখন আসবে? এলআর মানে হচ্ছে ল্যাপস রেট। হ্যাঁ, এলআর মানে হচ্ছে ল্যাপস রেট, মানে হার আর কি বুঝাইতেছে এখানে। হ্যাঁ, হার। এখন ক্লিয়ার সবাই? বলো দেখি একটু কষ্ট করে। হ্যাঁ, ওই যে উপরে হচ্ছে বিভিন্ন আয়নের তারতম্যের কারণে, বিভিন্ন ঘনত্বের তারতম্যের কারণে এই জিনিসটা হয়। ফার্স্টে তাপমাত্রা কমে আবার বাড়ে, আবার কমে আবার বাড়ে। এটা হচ্ছে হিটের কারণে, টেম্পারেচারের কারণে, সবকিছুর কারণে চেঞ্জ হইতে থাকে। হ্যাঁ, আচ্ছা, ওকে। হ্যাঁ, আরেকবার বুঝাবো, আমি আরেকবার বুঝাবো। জাস্ট এই জিনিসটা কিছুটা আইডিয়া পাইছো তোমরা? বলো ল্যাব সেট হচ্ছে একটা হিসাব, যে হিসাবটা দিয়ে আমরা বুঝি তাপমাত্রা কি সময়ের সাথে মানে উচ্চতার সাথে সাথে বাড়তেছে নাকি কমতেছে। এটাই। আচ্ছা, চলো এখন তোমাদেরকে আসল জিনিস বুঝাই। দেখো এই যে ল্যাব সেট তো তোমাদের বুঝাইলাম। যে দেখো ট্রপোস্ফিয়ারের ল্যাব সেট +7 ডিগ্রি সেলসিয়াস বলতে বোঝায় কি, ভূপৃষ্ঠ থেকে প্রতি কিলোমিটার উচ্চতার পরিবর্তনে তাপমাত্রা 60 ডিগ্রি করে হ্রাস পায়। মানে কি ডিটি হচ্ছে -7 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, আর ডিজেড হচ্ছে ধরো 1 কিলোমিটার। তাহলে ল্যাব সেটটা কি? ল্যাব সেট আমরা জানি কি -DT/DZ। তাহলে দেখো মাইনাস, এটা হলো -7, আর এটা হচ্ছে 1 কিলোমিটার, এটা ডিগ্রি সেলসিয়াস। তাহলে অ্যান্সার কি আসলো? দেখো মাইনাস মাইনাস +7 ডিগ্রি সেলসিয়াস/কিলোমিটার। এবার বুঝছো প্লাস কিভাবে হয়েছে? বলো এবার সবাই বুঝছো প্লাস কিভাবে হয়েছে? ওকে, আচ্ছা। এবার কার্ভ যে গ্রাফটা আঁকাইলাম না, এটা বুঝাই। এই যে দেখো এখানেই বুঝবা, শেষ কাজ। দেখছো? ইজি। আশা করি। কি বলছে দেখো, এই যে দেখো ট্রপোস্ফিয়ারে কি হয়, উচ্চতা বাড়ার সাথে সাথে আসলে তাপমাত্রা একটু কমতে থাকে, কারণ উপরে যত যাবা প্রেসার একটু কমতে থাকে। সেই অনুপাতে ধরো আয়তনের ব্যাপারটা ওরকম ভাবেই সেটেল হয়। সো তাপমাত্রা শুরুতে যেহেতু কমতেছে, তার মানে ল্যাবস রেটটা আমার কি হবে বলতো? পজিটিভ। এরপর ট্রপোপজের পর থেকে, এই যে পজ, যেহেতু পজের পর থেকে আবার কিন্তু তাপমাত্রা বাড়তে থাকে, কারণ সেখানে আয়নের চলাচল বাড়ে এবং ওরা তাপমাত্রা মানে ওদের গতিশক্তির কারণে তাপমাত্রা বাড়ে। এই যে তাপমাত্রা বাড়লো, এটা যেহেতু পজিটিভ, তার মানে ল্যাবস রেটটা হয়ে গেল কি নেগেটিভ। এরপরে যে আবার কমবে আবার বাড়বে, এইভাবেই করে কিন্তু যাইতে থাকে। সো ওই যে ল্যাবস রেট পজিটিভ নেগেটিভের বিষয়টা আশা করি তোমরা সবাই ক্লিয়ার। ওকে, হ্যাঁ এক্স্যাক্টলি। যে আলোর বিচ্ছুরণের জন্য যে এরিয়া, ফিজিক্সের ব্যাপার। আচ্ছা, এলআর মানে ল্যাবস রেট। হ্যাঁ, হ্যাঁ, এখন কি একটু ক্লিয়ার হইছো? আয়নোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ার একই বলা যায়। হ্যাঁ, না সবসময় সমান হারে বাড়ে কমে ওরকম না, এক এক জায়গায় এক এক রকম হতে পারে, এক এক জায়গায় এক এক কন্ডিশনের জন্য এক এক রকম হতে পারে। হুম, কিন্তু এই ল্যাবস রেট দিয়ে আমরা আসলে একটা সার্টেন জায়গার কিছু অবস্থা বুঝতে পারি, যে এই সার্টেন জায়গার জন্য ধরো 7, অন্য একটা জায়গার জন্য ধরো 10, অন্য জায়গার জন্য ধরো 9। এখন ল্যাবস রেট যদি -9 হয়, তার অর্থ কি বলতো? -9 ডিগ্রি সেলসিয়াস/কিলোমিটার। তাহলে মানে এটার অর্থ কি বলতো সবাই একটু কষ্ট করে? হ্যাঁ এক্স্যাক্টলি আনিকা, এলআর মানে ল্যাবস রেট। হ্যাঁ, চেষ্টা করবো ইনশাল্লাহ সাজিদ। হ্যাঁ, আচ্ছা, না ডিজেড তো নেগেটিভ হইতে পারবে না, কারণ ওটা তো উচ্চতা, উচ্চতা তো নেগেটিভ হয় না। হ্যাঁ, -9 ল্যাবস রেট মানে কি 9 ডিগ্রি করে বাড়তেছে নাকি, 9 ডিগ্রি করে প্রতি উচ্চতায় বাড়তেছে। আচ্ছা, ভেরি গুড, চমৎকার। এরকমই ঘটনা, আর কিছু না। তাহলে সবাই মোটামুটি একটা আইডিয়া পাইছো না? এই যে এইবার দেখো ঘটনাটা, এই যে এটাই বলছে এতক্ষণ। ট্রপোস্ফিয়ার ভূমি থেকে 15 কিলোমিটার পর্যন্ত রেট, স্ট্র্যাটোস্ফিয়ার 15 থেকে 50, মেসোস্ফিয়ার 50 থেকে 85, থার্মো বা আয়নোস্ফিয়ার 85 থেকে 500। এটা সম্পর্কে এখনো বেশি একটা তথ্য নাই। সো ঘটনাটা কি হইলো, উপরে যত যাবা প্রেসার কমতে থাকবে, উপরে যত যাবা প্রেসার কমতে থাকবে, কিন্তু তাপমাত্রার ভেরিয়েশনটা কি ফার্স্টে কমে তারপর বাড়ে, ফার্স্টে কমে তারপর বাড়ে, এরকম। এই যে দেখো টেম্পারেচার কই গেল, এই যে টেম্পারেচার ফার্স্টে হ্রাস তারপর বৃদ্ধি, হ্রাস তারপর বৃদ্ধি। টেম্পারেচার হ্রাস মানে লেফট সাইড পজিটিভ, বৃদ্ধি মানে নেগেটিভ, হ্রাস মানে পজিটিভ, বৃদ্ধি মানে নেগেটিভ। শেষ। এত কিছু কেন পড়াইলাম? এটা শুধু এমসিকিউর জন্য, আর কিছু না। ওকে, ডান। এমসিকিউ আসলে পারবো। এটা সামারি টেবিল আর কি ভাইয়া। হুম, একদমই শোনো, মুখস্থ যদি করার থাকে যে এইটুক অংশটা করবা, এইটুক অংশটা মুখস্থ দরকার আছে। হ্যাঁ, আর কিচ্ছু দরকার নেই। ওকে,
ওকে স্বস্তিকা, আচ্ছা হ্যাঁ স্বস্তিকা শোনো, দেখাই ভাইয়া একটা জিনিস। এই যে দেখো, তুমি ট্রপোস্ফিয়ার থেকে যত উপরে যাবা ট্রপোপজ পর্যন্ত তাপমাত্রা কমে, তাপমাত্রা পরিবর্তন নেগেটিভ হয় আর কি। তাপমাত্রা যেহেতু কমে তার মানে কি, তাপমাত্রা কমে মানে কি, ধরো নিচে তাপমাত্রা ছিল হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, এটা ধরো T1, যত উপরে উঠলা T2, এখানে তাপমাত্রা ধরো আসছে ধরো 15 ডিগ্রি সেলসিয়াস, 15 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তাপমাত্রা পরিবর্তন ডিটি কি, T2 - T1, মানে কত, তোমার 15 - 25 মানে -15 ডিগ্রি সেলসিয়াস, সরি -10 ডিগ্রি সেলসিয়াস ধরো, হ্যাঁ -10 ডিগ্রি সেলসিয়াস। এটা ধরো 1 কিলোমিটারের জন্য, তাহলে লেফট সাইড কত হবে ভাইয়া বলো, -DT/DZ, মানে হচ্ছে মাইনাস ডিটির ভ্যালু কত, -10 ডিগ্রি সেলসিয়াস/1 কিলোমিটার, তাহলে অ্যান্সার হবে +10 ডিগ্রি সেলসিয়াস/কিলোমিটার। এরকম আর কি বিষয়টা, আর কিচ্ছুই না। ওকে, সো এরকম হচ্ছে বিষয়টা, দেখো লেফট সাইড পজিটিভ আসছে। এবার কি বুঝছো, ক্লিয়ার? হ্যাঁ, সামারি এসএস না দরকার নেই যুথি, এটা তো পিডিএফ পেয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এটা শুধু এমসিকিউর জন্য। আর সর্বোচ্চ 3-4 মিনিট, আর কিচ্ছু না। হ্যাঁ ওকে, আচ্ছা এখন একটা খুব সহজ একটা টপিক পড়বো, যেটা তোমরা সবাই খুব ভালো পারো। হ্যাঁ, সেই টপিকটা হলো ঘূর্ণিঝড়। বলো তো ভাইয়া টিচার ইনবক্সে, এটাই আমাদের লাস্ট টপিক এটা, আর হচ্ছে কিলোমিটার মিটার যেটাতে দেওয়া থাকবে ওটা সমস্যা না, আর সাধারণত কিলোমিটারে হিসাব করে। আচ্ছা হ্যাঁ, যেটা জিজ্ঞেস করলাম, বলো ঘূর্ণিঝড় কেন হয়, কি কারণে হয়, কিভাবে হয়, একটু বলো তো টিচার ইনবক্সে কুইকলি। আচ্ছা, মাহি বলছে টর্নেডো সাইক্লোন, হ্যাঁ শোনো, টর্নেডো সাইক্লোন একই জিনিস, বুঝছো, দেখাচ্ছি। নিম্নচাপ, আরে দারুণ, তুমি তো সব পারো মাশাল্লাহ। হ্যাঁ দেখো, এই দেখো তোমাদের যাতে কনফিউশন, খেয়াল করো, ভারত মহাসাগরে সাইক্লোনই বলে, আমাদের উপমহাসাগরে সাইক্লোনই বলে, জাপানে বলে টাইফুন, ফিলিপাইনে বলে বাগিও বা টাইফুন, মেক্সিকোতে বলে হারিকেন, আর অস্ট্রেলিয়া বলে উইলি উইলিস। এই আর কি, একই জিনিস, এটাই সাইক্লোন। এখন কথা হচ্ছে সাইক্লোনটা কিভাবে হয়, একদম স্টেপ বাই স্টেপ সিরিয়াল দেওয়া আছে, আমি তোমাদেরকে বুঝাই বলি। হ্যাঁ, সাইক্লোনটা অ্যাকচুয়ালি কিভাবে হয়, সাইক্লোনটা হয় হচ্ছে, ধরো প্রথমে তোমার হচ্ছে এই যে এরকম একটা ওয়াটার বডি লাগবে, ওয়াটার বডি মানে পানির একটা জায়গা লাগবে আর কি, হ্যাঁ সমুদ্র পৃষ্ঠ, যেখানে তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস বা তার চেয়ে বেশি, যেখানে তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস বা তার চেয়ে বেশি। এখন এই যে ধরো সমুদ্র পৃষ্ঠ আছে, আচ্ছা আমি এখানে এঁকে বুঝাই তাহলে আরো ক্লিয়ারলি বুঝবা। ধরো এখানে হচ্ছে সূর্য আছে, সূর্য কই দিব, দাও এক জায়গায় দিই, ধরো সূর্য আছে, সূর্য আছে, ঠিক আছে, সূর্যগুলা যে হিট দিল, এই যে সূর্য যে হিট গুলা পাইছে, এই হিটের কারণে এই পাশে যে বায়ুটা ছিল, বায়ুটা কি উত্তপ্ত হয়েছে, উত্তপ্ত হওয়ার কারণে কি হয়েছে, বায়ুটা হালকা হয়ে গেছে না, হালকা হয়ে বায়ুটা ওই যে উপরে চলে গেছে, হালকা হয়ে বায়ুটা উপরে চলে গেছে, তাহলে মাঝখানে কি তৈরি হয়েছে, একটা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে না, নিম্নচাপ অঞ্চল মানে কি, এখানে চাপ কমে গেছে না, বায়ু নাই, চাপ কমে গেছে। এখন এই চাপ, এখন এই চাপ ফিল আপ করার জন্য চারপাশ থেকে বায়ু চলে আসার চেষ্টা করবে, চারপাশ থেকে বায়ু চলে আসার চেষ্টা করবে যেন এই চাপটা ফিল আপ হয়ে যায়। আচ্ছা ধরো চারপাশ থেকে বায়ু আসলো, বায়ু আসলো, এই বায়ু তো আবার হিট খাবে, হিট খাওয়ার পরে আবার এখানে জলীয় বাষ্প সহ উপরে উঠতে থাকবে, তাহলে এইখানে একটা মেঘ তৈরি হবে না, মেঘটা কি হবে, আস্তে আস্তে ঘনীভূত হবে, এই ঘনীভূত মেঘটা মাঝখানে তৈরি হইতেছে, আবার পৃথিবীও কিন্তু ঘুরতেছে, মানে একসাথে অনেক কাজ হইতেছে। কি কি হইতেছে দেখো, সূর্যের আলো পড়তেছে, এইখানে বায়ুগুলো উপরে উঠতেছে, বায়ুগুলো উপরে উঠতেছে, নিম্নচাপ তৈরি হয়েছে, চারপাশ থেকে বায়ু আসতেছে, এই বায়ুগুলো আবার হিট খেয়ে আবার উপরে উঠতেছে, এখানে একটা তাহলে মেঘের তৈরি করতেছে জলীয় বাষ্পগুলো, এটা আরো ঘন হইতেছে, ঘন বা ঘনীভূত যেটাকে বলি, ঘনীভূত হয়ে কি করবে, সে আবার নিচের দিকে আসার চেষ্টা করবে। আবার পৃথিবী কিন্তু ঘুরতেছে না, এই যে পৃথিবী যে ঘুরতেছে, এই পৃথিবীর ঘূর্ণনের কারণে এই যে এখানে একটা সার্কুলেশন তৈরি হয়, আর নিচেও কিন্তু একটা এরকম সার্কুলেশন তৈরি হইতে থাকে, এইভাবে একটা ঘূর্ণিঝড়ের প্রকোপ তৈরি হয়, যেটা আস্তে আস্তে টাইম টু টাইম বাড়তে থাকে, ঘূর্ণিঝড়ের প্রকোপ তৈরি হয় এভাবে আস্তে আস্তে টাইম টু টাইম বাড়তে থাকে। ওকে ক্লিয়ার? হ্যাঁ, শুধু ওয়াটার বডিতেই এটা হয় ভাই। হ্যাঁ হ্যাঁ, সুনামি আর সাইক্লোন, মানে সুনামিটা হলো সাইক্লোনের পরে হয়, হ্যাঁ সুনামিটা সাইক্লোনের পরে হয়। তাহলে বুঝছি এটা কিভাবে আসছে, বলো রিটার্নে যদি লিখতে দেয় পারবা না ইনশাল্লাহ। পানির মধ্যে যেটা ঘুরে, পানির মধ্যে যেটা ঘুরতেছে না, এটা তো নর্মাল টাইডাল ওয়েভ বলে, টাইডাল ওয়েভ, হ্যাঁ মানে তরঙ্গ, স্রোতের তরঙ্গ, এটা নর্মাল জিনিস।
ওইটাই যখন আস্তে আস্তে আরো বড় হয়, আরো চারপাশ থেকে আরো ফোর্স পেয়ে ওই যে লব্ধি, ফিজিক্সের মতো লব্ধি বাড়তে থাকে, তখন এটা বিশাল আকার ধারণ করে, তখন বড় বড় জলোচ্ছ্বাস তৈরি হয়, তখন বড় বড় জলোচ্ছ্বাস তৈরি হয়, বুঝছো? আচ্ছা, জলোচ্ছ্বাসও কভার হয়ে গেল, এই যে দেখো পরেরটাই জলোচ্ছ্বাস। ঠিক আছে, এই ঘূর্ণিঝড় গুলো হইলে ঘূর্ণিঝড় গুলোর কারণে জলোচ্ছ্বাস তৈরি হয়, যেখানে এক একটা ধরো স্রোত যে আসতেছে তার উচ্চতা হচ্ছে 3 থেকে 25 আর সর্বোচ্চ 100 ফুট পর্যন্ত হইতে পারে, ওইটাই সুনামি, ওইটাই সুনামি। এগুলো হচ্ছে ভাইয়া রিটার্নে একটু একটু দিতে পারে। তাহলে বলো ঘূর্ণিঝড় আর হচ্ছে জলোচ্ছ্বাস, এগুলো যদি রিটার্নে আসে সিতে ধরো, যে কিভাবে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস হয় একটু লেখো, পারবা না ইনশাল্লাহ? এটা আই বলে, যে মাঝখানে যে অংশটা আছে না ভাইয়া, এই যে এটাকে বলা হয় ঘূর্ণিঝড়ের আই, চোখ। হ্যাঁ, পারবো? আচ্ছা, পারবো ইনশাল্লাহ। ওকে, সো মোটামুটি হ্যাঁ, জলোচ্ছ্বাসের বড়টা সুনামি আর কি। ওকে, আচ্ছা, বিগেস্ট ওই যে সুনামি বলবা সালে, হ্যাঁ। ওকে, আচ্ছা, আজকে অনেকক্ষণ পড়াইছি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। এই যে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আছে, সাবমিট করো কিন্তু, হ্যাঁ, অবশ্যই সাবমিট করো হোমওয়ার্কটা, আশা করি তোমরা ভালো পারবা এটা ইনশাল্লাহ। আজকে কোনো কুইজ ছিল না, নেক্সট দিন ইনশাল্লাহ কুইজ থাকবে। আজকের ক্লাস আমাদের এইটুকুই ভাইয়া। সো